Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। पर सामने जब तुम आते हो, पर सामने जब तुम आते हो, कुछ भी कहने से डरता है। ओ मेरे साजन, ओ मेरे साजन, साजन साजन मेरे সাজন। আরে আমার দর্শক বন্ধুরা আজকে খুব অবাক হবে, আমি এত সুন্দর একটা কেন গান চেষ্টা করছি গাওয়ার। আসলে আমার সঙ্গে তিনজন বিশিষ্ট মানুষ তিনটে সেগমেন্ট থেকে এসেছেন। তাদের নতুন করে ইন্ট্রোডিউস করবার মতো কেউ নয়। তারা প্রত্যেকেই তাদের নিজেদের ফিল্ডে খুবই এস্টাবলিশ, সবাই তাকে চেনে। তো আজকে কেন গানটা গাইলাম, কারণ আমরা তো সবাই একটা আলোর দেখতে চাইছি, একটা আশার আলো দেখতে চাইছি। সবাই খুব ডিপ্রেসড আমার মনে হয় প্রত্যেকে। তো এই গানটা থেকে যদি শুরু হয় অনুষ্ঠানটা, আমার মনে হয় সবাই একটা সুন্দর কিছু ভাবতে পারবে বা সুন্দর কিছু দেখতে পারবে। তাই জন্যই আমি শুরু করলাম। A warm welcome to all my esteemed guests only at Just News Talking Straight with Sandeep. First of all, আমি আমাদের মধ্যে যারা এসেছেন তাদেরকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দেবো। আমাদের মধ্যে আছেন renowned chef Mr. Pradeep Rosario. He is the owner of KK's Fusion. A warm welcome Pradeep Rosario sir in our show. আমাদের মধ্যে আমার একজন খুব বিশিষ্ট মানুষ, মানে তাকে আমি কি বলবো, তাকে কিছু বলার নেই। তারও টাইটেল আর আমার টাইটেল দুজনেরই এক। আমি আপনাদের হোস্ট সন্দীপ ভট্টাচার্য, তিনি হচ্ছেন আমার গেস্ট অরিজিৎ ভট্টাচার্য। তাকে আমি কিভাবে ইন্ট্রোডিউস করবো আমি জানি না, তিনি এতগুলো কাজ একসঙ্গে করেন। হি ইজ দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ভার্চুয়াল ইনফোকম, ইন্ডিয়াস ওয়ান অফ দ্য ফার্স্ট গেম ডেভেলপমেন্ট অ্যান্ড VR অ্যাপ ডেভেলপমেন্ট কোম্পানি সিন্স 1998। অ্যান্ড উনি আমার সঙ্গে আলাপ হয়েছিল উনি বিকজ উনি আমাদের ক্রিয়েটিভ ফিল্ডেও কিছুভাবে যুক্ত। উনি গেম ডিজাইন করেন, গেম বানান, সেটা সব থেকে বড় ব্যাপার। প্লাস আরও অনেক কিছু। হি ইজ অ্যান অন্ত্রপ্রনর, হি ইজ আ মেন্টর, হি ইজ আ গাইড ফর মেনি পিপল। A warm welcome to one and only Arijit Bhattacharya. He is also an artist, he is also an author and matchmaking expert, মানে government as advisor, community builder since 2010, game programmer since 1998। মানে এত কিছু, আরও অনেক কিছু আছে। তো সেগুলো অরিজিৎদাকে অরিজিৎদা যখন শুরু করবে তখন আমি জিজ্ঞাসা করব খাপে খাপে। তো অরিজিৎদা, warm welcome to you in my show Talking Straight with Sandeep only at Just News. Thank you. And of course আমার কাছে আছে আজকে আমার একজন খুব কাছের বন্ধু কাম দাদা, ফ্রেন্ড, ইজ রিনাউন্ড ডিরেক্টর, রাইট, ভালো কাজ করছে। and of course he is a very senior editor of our industry. আমাদের ডিরেক্টর সঙ্গে অনেক বছর কাজ করেছেন। শুভ্র রায় আছেন আপনার সঙ্গে। শুভ্রদা ওয়েলকাম। আজকে মোটামুটি আমাদের বিষয়টা হচ্ছে আমরা COVID-19 নিয়ে আলোচনা করব। হাউ COVID-19 হ্যাজ এফেক্টেড ইচ ওয়ান অফ আস, ইচ ইন্ডাস্ট্রি। তার মধ্যে সবাই বুঝে গেছে আশা করি দর্শকরা যে আমরা কি কি নিয়ে আলোচনা করব। ফিল্ম এডিটিং ইন্ডাস্ট্রি, দেন অন্ত্রপ্রনার ইন্ডাস্ট্রি, অরিজিৎদার একটু ভার্সেটাইল ইন্ডাস্ট্রি, অনেকটাই অরিজিৎদা ডিসকাস করতে পারবে। তার সঙ্গে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি জন্য আছে স্যার প্রদীপ রোজারিও। তো সেটা কিভাবে এফেক্টেড হচ্ছে সব কিছু শুরু করব কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটা। আর বিফোর স্টার্টিং আই উইল লাইক টু থ্যাংক all my audiences who are supporting me day by day, and of course my team Just Studio and Just News, and the CEO of Just News and Just Studio Shuchandra Vania for initiating this great idea, and our back team Chandrodoy, Soumita, Shoumo, editor, Pratik. They are the main fighters, they are the main people who are making this program a great hit. I am only the face of the program, nothing more. And if anybody wants to get in touch with me, he or she can just leave a message in my official Facebook ID page, Sandeep Bhattacharya, SANDEEP BHATTACHARYA. That is my official Facebook ID page.
And if anybody has any kind of query, he or she can just leave a message in Just News, JUST NEWS. We will all surely revert you back. আমরা নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা অপেক্ষায় আছি আপনারা কবে আমাদেরকে আরো বেশি কোয়েশ্চেন করবেন যেভাবে আপনারা করে চলেছেন, আর আমাদেরকে সাপোর্ট অবশ্যই করবেন। তো আমি স্টার্টটা করছি অবভিয়াসলি আমাদের প্রদীপ রোজারিওর সঙ্গে, শেফ প্রদীপ রোজারিও, কেকে ফিউশনের ওনার। তো স্যার, আ ওয়ার্ম ওয়েলকাম টু ইউ ইন মাই শো। থ্যাংক ইউ সো মাচ। ওয়ার্ক ফ্রম হোম এই কথাটা তোমার ইন্ডাস্ট্রির জন্য কতটা খাটে, খুব সংক্ষেপে বলো। ওয়ার্ক ফ্রম হোম তোমার ইন্ডাস্ট্রির জন্য কতটা খাটে? নট অ্যাট অল। আমি আরেকটা প্রশ্ন যাব আমাদের শুভ্র রায়ের কাছে, যে শুভ্রদা যিনি ডিরেক্টর এন্ড এডিটর, ওয়ার্ক ফ্রম হোম তোমার ইন্ডাস্ট্রির জন্য কতটা খাটে? না, ওয়ার্ক ফ্রম হোম দেখো একটা জিনিস যেটা হচ্ছে পোস্ট প্রোডাকশনে এডিটের ক্ষেত্রে হয়তো কিছুটা খাটে, কিন্তু পুরোটা নয়। কিন্তু ওয়ার্ক ফ্রম হোম একটা লিমিট, সার্টেন টাইম পর্যন্ত, মানে যা মেটেরিয়াল শুট হয়ে আছে সেগুলোই কাজ করা যেতে পারে, এবং সর্বস্তরে হয়তো সেটা করা যাবে না ওয়ার্ক ফ্রম হোম। তার কারণ হচ্ছে একটা সময় গিয়ে আটকে যেতে হবে, সেটা খুব সামান্য করলেও সেটা 25%, 75% গিয়ে আটকে যেতে হবে ওয়ার্ক ফ্রম হোম। রাইট, একদমই ঠিক, পুরোটা ওয়ার্ক ফ্রম হোম সব পসিবল হয় না। এবার আমি অরিজিৎদার কাছে জিজ্ঞাসা করবো, ওয়ার্ক ফ্রম হোম মানে তোমাকে আমি কোন সেগমেন্টটায় জিজ্ঞাসা করবো আমি জানি না, এতগুলো সেগমেন্টের সঙ্গে তুমি কানেক্টেড, তুমি নিজে বলো, একটু যদি বলো আমাদেরকে যে কোন কোন সেগমেন্টে ওয়ার্ক ফ্রম হোম ইজ পসিবল আর কোন কোন সেগমেন্টে একদমই ওয়ার্ক ফ্রম হোম পসিবল নয়। তুমি অ্যাজ অ্যান এন্টারপ্রেনার। সন্দীপ, ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস আমরা কিভাবে ভাবছি কোন ইন্ডাস্ট্রিকে চালাবো, আর কতটা আমার কাছে টেকনোলজি অ্যাভেলেবেল আছে, আমি কতটা টেকনোলজিকে অ্যাডপ্ট করতে পারি। আমি যদি নর্মাল আজকে বিপিও ইন্ডাস্ট্রি ভাবি, এটা ভেরি মাচ বাড়ি থেকে করা সম্ভব। আমি যদি নর্মাল ভাবি আমি কোনো একটা কেপিও রান করবো, ব্যাক এন্ড সাপোর্ট যদি থাকে, এটা ভেরি মাচ পসিবল। ইন্ডিয়ার মেন চ্যালেঞ্জ ইন্টারনেট কানেক্টিভিটি, ইন্ডিয়ার মেন চ্যালেঞ্জ ওয়ার্ক ফ্রম হোম নয় একেবারেই। ইন্ডিয়ার সেকেন্ড বড় চ্যালেঞ্জ হচ্ছে ইলেকট্রিসিটি প্রবলেম, এটা একেবারেই ওয়ার্ক ফ্রম হোমের সাথে রিলেটেড নয়, এটা গভর্নমেন্ট লেভেলের ইস্যুস। আমি যদি আজকে চলে যাই মিস্টার রোজারিওর ইন্ডাস্ট্রিতে রিগার্ডিং দ্যাট ফুড বিজনেস, আমি জানি না ওনার ওটা শুধু উনি রেস্টুরেন্ট চালান না, ওনার কাছে এরকম সিচুয়েশন আছে যে উনি ডোর টু ডোর হোম ডেলিভারি করতে পারবেন। এসেনশিয়ালস আইটেমসের রেসপেক্টে প্রচুর এখন আমি চিনি, আমি জানি, আমি কলকাতার কথাই বলছি, আমি বিদেশের কথা বলছি না, যারা নিজেদের বাড়িতে রান্না করে তারা হোম ডেলিভারি করছে অ্যান্ড দে আর আর্নিং আ গুড অ্যামাউন্ট অফ মানি। রেস্টুরেন্ট বিজনেস ন্যাচারালি যেভাবে আমরা চালাই হয়তো সেভাবে আগামী 2 বছর বা 2.5 বছর চালানো সম্ভব হবে না। আমি আসবো এক এক করে। আমি যদি পিওর আইটি ভাবি, পিওর আইটির যদি ইনফ্রাস্ট্রাকচার থাকে, ইট ক্যান বি ডান ভেরি ওয়েল। এবং তোমাকে একটা জিনিস বলি, মজাদার জিনিস, যেটা ম্যাক্সিমাম অডিয়েন্সের জন্য হয়তো নতুন হবে, কারণ তোমার টার্গেটটা বাংলা, বাঙালি, কলকাতা। আমরা মোটামুটি 25 বছর পিছিয়ে আছি টেকনিক্যালি। সরি ফর মাই স্টেটমেন্ট, নিচে অনেকে লেখা লিখতে পারে, বাট আই উইল গিভ মাই প্রুফস। প্রথম লাইন যেটা আছে গেম ডেভেলপমেন্ট, নামটা শুনলেই প্রথমে ভাবে লোকে এ কি করছে লোকটা। প্লিজ গো অ্যান্ড গুগল, তোমরা জানতে পারবে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিগেস্ট ইন্ডাস্ট্রি গেম ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি। আমরা 98 থেকে যে কাজগুলো করি, মাল্টিপল নাম্বার অফ সেলিব্রিটিস আমাদের সাথে কাজ করেছে। আমি কলকাতার যদি আমি এক্সাম্পল দিই, জিৎ, শুভশ্রী, প্রিয়াঙ্কা, মৈনাক, রণজয়। আমি যদি বাংলাদেশের দিকে যাই, ববি হক। আমি যদি বলিউডের দিকে যাই, উর্বশী। আমি যদি হলিউডের দিকে যাই, অ্যাঞ্জেলা। সো এভরি ডিফারেন্ট কাইন্ড অফ পসিবল সেলিব্রিটি আমাদের সাথে কাজ করেছে, আমরা তাদের সাথে কাজ করেছি। ভাইস ভার্সা ইজ অলসো ট্রু। ইটস ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্ডাস্ট্রি। আমাদের ইন্ডাস্ট্রির মেন চ্যালেঞ্জ হচ্ছে আমাদের প্রচুর গ্রাফিক্স নিয়ে কাজ করতে হয়, যে গ্রাফিক্সটা নর্মাল ইউজুয়াল ভিএফএক্স যেটা এডিটিং যারা করেন, আমার সঙ্গে একজন বন্ধু রয়েছে, তো তাদের যে ধরনের সিস্টেম সেটআপ দরকার হয় সেটার থেকে অন্তত 5 গুণ বেশি সিস্টেম সেটআপ নিয়ে আমাদের মিনিমাম কাজ শুরু, কারণ তাতে আমাদের 3D সিমুলেশনের কাজটা মূল যে কোনো গেমিং ইন্ডাস্ট্রি। এবার যখন এই ধরনের সিস্টেম নিয়ে আমরা ভাবি, ইন্ডিয়ার মেন চ্যালেঞ্জ হচ্ছে, তোমাকে একটা জিনিস, মজার জিনিস বলি, 2017 সালের এন্ডে আমি আমার 100% এমপ্লয়িকে চেষ্টা করেছিলাম রিমোট নেটওয়ার্কে তুলতে, হুইচ ইজ বেসিক্যালি ওয়ার্ক ফ্রম এনিওয়্যার ফ্রম দ্য গ্লোব। বিকজ আমি পৃথিবীর বহু জায়গা থেকে আমাদের লোক আমরা রিক্রুট করছিলাম, ফিলিপিন্স আইল্যান্ডস, ইউক্রেন, ইউকে, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, ফিউ অফ দ্য আফ্রিকান কান্ট্রিজ, ইউএস, দুবাই, মিডল ইস্ট। এবার একটা এন্টারপ্রেনারের পক্ষে এটা পসিবল হয় না যে সমস্ত জায়গায় একটা করে অফিস খুলবে। তো আমি তখন ডিসাইড করলাম আমাদের ইন্টারনাল টিমের সাথে ডিসকাস করে
ওয়াই ডোন্ট উই গো ফুল অনলাইন? যেটা মজা হয়ে দাঁড়ালো, এই কোভিড-19 এর টাইমে আমাদের কাছে কোনো কিছু এফেক্ট হয় আমাদের বিগত 2-2.5 বছর ধরে আমরা এইভাবেই কাজ করে এসেছি। ইউ আর ইউজড টু উইথ দিস। সো ইচ এন্ড এভরি এমপ্লয়ি যেটা করে, তারা অনলাইন লগ ইন করে আমাদের ইন্টারনাল সার্ভার সিস্টেমে। যেটা মেন চ্যালেঞ্জ আমাদের হয় সেটা হচ্ছে ভারতের ইন্টারনেট কানেক্টিভিটি। বাকি যে কটা জায়গায় কাজ চলছে, বিকজ অফ নেটওয়ার্ক, বিকজ অফ দ্য ব্যাকবোন, আমাদের কোনো ইস্যুস হয়ে দাঁড়ায় না। তো আমি যদি সেভাবে ভাবি, যদি নেটওয়ার্ক কানেক্টিভিটি পাওয়া যায়, ইন্টারনেট কানেকশন যদি ঠিকঠাক থাকে, অন্তত গেমিং ইন্ডাস্ট্রি এফেক্টেড নয়, রাদার আমরা বুম করছি আরো বেশি। আমি আরেকটা প্রশ্ন তোমার কাছে যাবো, যে টেকনোলজি তার মানে কি ফিউচার? মানে টেকনোলজির সাহায্যে কি মানুষকে এগোতে হবে? খুব সংক্ষেপে বলো, হ্যাঁ কি না? মানে টেকনোলজি কি তার মানে যদি কোভিড-19 চলে যায়, আমি একটা প্রশ্নটা করতে দাও, সেটা হচ্ছে টেকনোলজি আমাদেরকে আজকে আমরা বাধ্য হয়েছি বাড়িতে থাকতে, ঠিক আছে, খুব ভালো কথা কোভিড-19 এর জন্য, কিন্তু কালকে যদি সিনারিওস যদি নর্মাল হয়ে যায়, মানে ভ্যাকসিন বেরিয়ে গেল, তখনও কি মানুষ এই টেকনোলজি থেকে আর বেরোতে পারবে না? তোমার কি মনে হয়? একদম বেরোতে পারবে না। আমি তোমায় এটার জন্য কোভিড-19 এর জন্য বলি না, আমি তোমাকে নর্মাল বলি। হ্যাঁ, তুমি আমাকে বলো তোমার মোবাইলে যে কটা নাম্বার সেভ করা আছে, অ্যাজুম করা যাক তোমার মোবাইলে 2000 কন্ট্যাক্ট আছে, অ্যাজুম করলাম 10,000 চল, ধরলাম 10,000 আছে, তুমি কটা নাম্বার মনে রাখতে পারো? ইম্পসিবল মনে রাখতে। সো ইভেন ম্যাক্সিমাম 100 হোক বা না হোক, কোভিড-19 হোক বা না হোক, তুমি ডিপেন্ডেন্ট টেকনোলজির উপর। একদম। বেশ, আরেকটা প্রশ্ন করি, কলকাতায় যারা এই মোমেন্টে স্টুডেন্ট, মানে ধরো আমার বয়স মোটামুটি 40-এর কোঠায় এখন, যারা এই মোমেন্টে 19-20 মনে হয় না, যারা এখন 19-20 বছর বয়স, তাদেরকে আমাকে বলো, তাদের যদি বলো কলকাতার কলেজ স্ট্রিটের কোন দোকানটায় নেতাজি সুভাষচন্দ্র বোস এসে খেতেন এবং সেটার স্পেশালিটি কি, ম্যাপ ছাড়া খুঁজে বার কর। একদম। So, bang on. So you have concluded your answer. I have got it. আমি আরেকটা প্রশ্ন যাব আমাদের শুভ্র রায়ের কাছে, যে ফিল্ম ইন্ডাস্ট্রি কতটা এফেক্টেড হবে ডিউ টু দিস কোভিড-19 সিনারিও? খুব ভালো প্রশ্ন, প্লিজ সে। ফিল্ম ইন্ডাস্ট্রি এন্ড এডিটিং ইন্ডাস্ট্রি দুটো নিয়ে একটু সংক্ষেপে বলো। দেখো, দুটোই পারস্পরিকভাবে খুব জড়িত। সে ফিল্ম ইন্ডাস্ট্রি আর এডিটিং ইন্ডাস্ট্রি তো আলাদা কিছু নয়, একটা পরিপূরক। তো এটা এফেক্টেড আসলে আমরা এখন, মানে আমি তোমাকে ছোট্ট করে বলি, মানে এখানে আমি কোট আনকোটে কাউকে দোষ গুণ এসবে আসছি না। আমি থ্যাংক ইউ অরিজিৎ বাবুকে জানাই যে আমি একটুখানি বলে নিই ওনার বক্তব্যে, কারণ আমি জানি টেকনোলজিটা কি। কেন আমার বাড়িতে একটা মানে আমার যে ছেলে, সে গেমের সাথে যুক্ত এবং গেম খেলে, ওরা একটা ইন্টারন্যাশনাল গেম খেলে এবং ওরা ESL কে নাম্বার পারে, যে এর থেকে বেশি জ্ঞান আমার নেই, এইটুকু জাস্ট আর কি। তো উনি যেটা বললেন না, ঠিকই বললেন। এবার বিষয়টা হচ্ছে, মানে এতদিন পর্যন্ত কোভিড একটা জিনিস শিখালো, যে আমাদেরকে কোভিড হওয়ার আগে পর্যন্ত আমরা নিজেদেরকে সে কোট আনকোটে বিশাল একটা কেউ কেটা মনে করতাম, আমরা সিনেমায় কাজ করি, আমরা বিশাল ব্যাপার এইসব করতাম। কোভিড হওয়ার পর ঠিক উল্টোটা হলো, বুঝলাম যে আমরা হচ্ছে সবচেয়ে প্রাপ্ত। মানে যারা সমাজের, আমি কাউকে বলতে চাইছি না, সমাজের যারা পিছিয়ে পড়া আমরা বলি যে এরা 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 এই কোটা, সেই কোটারও নিচে চলে গেছি আমরা। তাই কারণ সেই কোটা পর্যন্ত একটা হেল্প, একটা কিছু, আমরা সেই কোটার নিচে এখন। মানে এখন ব্যাপারটা হচ্ছে কি, আমরা বুঝতে পার কোভিড না আসলে বুঝতে পারতাম যে এইরকম পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে পড়বো। তোমার মতে, শুভ্র রায়ের মতে একটা খুব ভালো প্রশ্ন, যে কোভিড-19 কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে মানুষকে এক করে দিয়েছে, মানে মানুষকে কিন্তু নিজের লোকে যে শো অফটা করতো, ওই শো অফের জায়গাটাতে হিট করেছে। খুব ভালো একটা উত্তর দিয়েছে। আরেকটা প্রশ্ন শুভ্র রায়ের কাছে যাবো, ছোট সংক্ষেপে উত্তর দাও। সেটা হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি, ইট ইজ নট অ্যাবাউট পার্সন, অ্যাবাউট অ্যান ইন্ডিভিজুয়াল, অ্যাবাউট দ্য পিপল হু আর ওয়ার্কিং ফর ইউ। এডিটিং ইন্ডাস্ট্রি হোক, ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, টেকনিশিয়ানস হোক, আর্টিস্ট হোক, আমি বলবো আর্টিস্ট থেকে যে ক্যামেরা বইছে, যারা লাইভ করছে, প্রত্যেকে টেকনিশিয়ান। তো সেই টেকনিশিয়ানরা কিভাবে সার্ভাইভ করবে, এটা কিন্তু শুধুমাত্র ফিল্ম নয়, ইট ইজ ফর দ্য শুটিং ইন্ডাস্ট্রি। আজকে কিন্তু আমি জানি না যে শুটিংটা কবে স্টার্ট হবে, আর প্রিকশন নিয়ে আমার তো মনে হয় সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে প্রদীপ বাবুর রেস্টুরেন্ট খোলা আর আমাকে শুটিং করাটা প্রায় একই রকম ডিফিকাল্ট জিনিস। আমার মনে হয় না সোশ্যাল ডিস্টেন্সিং, মানে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। আমাকে একজন আমার বন্ধু বলেছে সোশ্যাল ডিস্টেন্সিং নয়, কারণ টেকনোলজির যুগে সোশ্যাল ডিস্টেন্সিং হয় না, ফিজিক্যাল ডিস্টেন্সিংটাকে মানুষকে মেনটেন করতে হবে। তো ফিজিক্যাল ডিস্টেন্সিংটা আমার মনে হয় না যে মেনটেন করাটা খুব ইজি হবে।
শুটিং কিংবা রেস্টুরেন্ট, তোমার কি মনে হয় সুপ্র রায়? দেখো মানে এই যে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা শুটিং, এখন তাহলে নতুন করে সব স্ক্রিপ্ট লিখতে হবে, সব ভুলে যেতে হবে আগের সিনেমা, ভুলে গিয়ে লকডাউন স্ক্রিপ্ট ফর লকডাউন, স্ক্রিপ্ট ফর কোভিড-19, মানে স্ক্রিপ্টের টাইটেল হচ্ছে স্ক্রিপ্ট ফর কোভিড। আরেকটা খবর হ্যাঁ বলো। এটাতে বলে বলছো, কালকে আমি শুনেছি যে হয় না বাংলা, এত আওয়াজ কোথায় কেউ কি একটা না হেডফোনে একটা প্রবলেম আছে কারোর, আমার মনে হচ্ছে হেডফোনে এটা হয়, হেডফোনের জন্য। তো আমি যেটা বলছিলাম যে দিন নাকি রাখা যাবে না এরকম একটা কথা চলছে, মানে আর আমরা 80s এ ফিরে যাচ্ছি, ওই গোলাপ ফুল দেখে প্রেম দেখাতে হবে, ওই না 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 বক্তব্য শোনো, আহা হা ইন্টিমেট সিন দিয়ে তো শুধু সিনেমা না, সিনেমা বলতে গেল তার মানে আমরা কি বলতে হবে, তার মানে সবাই আমরা দূরে দূরে, আগে তার মানে আগে কি হতো টেকনোলজি, ক্যামেরা থেকে একটা যখন সেলুলয়েড ছিল যে ক্যামেরা থেকে ফিতে দিয়ে মাপা হতো যে যে আমার যে ক্যারেক্টার বা সাবজেক্ট কত দূরে আছে, তার মানে এখন তাহলে আমাকে আগে যখন ধরো 3 জন একটা সিনের মধ্যে রয়েছে একটা শটের মধ্যে, তাহলে তাদের মধ্যে আগে সোশ্যাল ডিস্টেন্স আছে কিনা মেনে নিতে হবে, তারপর আমাকে তাহলে শটটা কম্পোজ করতে হবে, এরকম ভাবে শুটিং হয় না। আর জায়গায় শুটিং হওয়াটা খুব মুশকিল, মানে হওয়াটা মুশকিল। আমি একটু ভ্যালু অ্যাড করব, বলো। না না নিশ্চয়ই নিশ্চয়ই। ওকে, যতটা আমি বুঝি সন্দীপ, আমি একটা মুভি প্রডিউস করিনি, সরি, মানে হয়তো সংখ্যাটা একটু গন্ডগোল হয়ে গেছে। আমি গ্ল্যাম ওয়ার্ল্ড ফেস বলে একটা কোম্পানি চালাই, এটার এস্টাবলিশমেন্ট এখানে করা। আচ্ছা, যদিও আমরা টোটাল 18টা কান্ট্রি নিয়ে কাজ করি, এখনো পর্যন্ত 300-র উপরে মুভি আমরা প্রডিউস করেছি এবং কো প্রডিউস করেছি, এবং খুব শিগগিরই আমি একটা প্ল্যাটফর্ম নিয়ে আসবো যেটা টোটালি ফান্ডেড, জানতে পারবে আমার সোশ্যাল মিডিয়াতেই জানতে পারবে, আমি লোকাল আর্টিস্টদের ওখানে কাজ দেওয়ার একটা জায়গা করছি। এরকম একেবারেই নয় যে শুটিং বন্ধ হয়ে যাচ্ছে, এরকম একেবারেই নয় যে শুটিং এর প্রসেসটা খারাপ হয়ে যাচ্ছে। আমি সরি কতগুলো স্টেটমেন্ট বলবো, খারাপ লাগলে আমাকে কিছু মনে করো না। আমাদের ভারতীয়দের গায়ে একটা ট্যাগ আছে, যখন আমরা বাইরে যাই, আমরা যখন ভারতের বাইরে যাই আমাদের শুনতে হয় তোমরা জানো না কি করে দাঁড়াতে হয়, তোমরা জানো না কি করে বসতে হয়, তোমরা জানো না কি করে খেতে হয়, এবং তোমরা জানো না কি করে লোককে সম্মান দিতে হয়। আমার মনে হয় কোভিড-19 একটু আমাদের এই কথাগুলো শেখাবে কি করে দাঁড়াতে হয়। একটু ভালো করে ভাবো, তুমি যখন লাইনে দাঁড়াও, তুমি হয়তো দাঁড়াচ্ছ না, কেউ হয়তো দাঁড়াচ্ছেন, তার ঠিক পেছনে একটা লোক ঘাড়ের কাছে উঁচু হয়ে নিঃশ্বাস ফেলছে। ইজ ইট সামথিং হাইজেনিক? কারেক্ট, খুব ভালো একটা পয়েন্ট বলেছে। মানুষকে কিন্তু কোভিড-19 ইনডাইরেক্টলি মানে মানুষ বানিয়ে দেবে। ওই যে বিদেশে গেলে যাদেরকে বলা হতো যে ইন্ডিয়ানসরা এটা জানেন, এটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট। এবার আমি কয়েকটা জায়গা বলি, যেহেতু ফিল্ম নিয়ে কোয়েশ্চেনটা সন্দীপ। ফিল্মের বেসিক্যালি শুটিং এর স্ট্রাকচারটা, যিনি ডিরেক্টর আছেন, যিনি সার্টেনলি প্রডিউসারের সাথে একসাথে কাজ হয়, সেখানে যদি আমরা স্প্লিট করে দিই ওয়ার্ক প্রসেস, ফর অ্যান এক্সাম্পল হিরো হিরোইন তাদের মেকআপ দুটো আলাদা রুমের মধ্যে এমনিই হয়, খুব কমন ব্যাপার এটা। আমরা যদি তার জন্য স্পেসিফিক টাইম জোন স্প্লিট করি এবং শুটিংটা বিভিন্ন টাইমে আমরা যদি স্প্লিট করে করি, সময় হয়তো একটু বেশি লাগতে পারে, বাট আমরা প্রবলেমটা এড়াতে পারবো। কোভিড-19 কিন্তু এরকম নয় একজনের সঙ্গে একজন টাচ হলো সুতরাং চলে গেল। তুমি বোধহয় জানো আমরা কোভিড-19 এর এআই বেস সলিউশন সরকারকে হেল্প করি, টোটাল 4টে গভর্নমেন্ট আমাদের সাথে ডাইরেক্টলি কাজ করে। তুমি যদি চাও আমি তোমার অ্যাপটা দেখাতে পারি, যেটাতে আমরা ফেস রিকগনিশন করে বলতে পারি। আমি বলবো অনুষ্ঠানের শেষে কি তুমি পারবে অ্যাপটা আমাকে দেখাতে, তোমার আরেকটা ফোন দিয়ে? নিশ্চয়ই, আমাকে একটু শেষ করতে দাও জায়গাটা, কারণ এটা নিয়ে অনেক কোয়েশ্চেন এসে দাঁড়াচ্ছে, সিনেমার কি হবে, বড় স্ক্রিন চলবে না, ঠিক আছে? আমি একটু মানে ভালো করে ভাবতে বলবো, বড় স্ক্রিন আমরা কাকে বুঝি? আমার কাছে যে মোবাইলটা আছে আইফোনটা, সেটা বড় স্ক্রিন? আমার কাছে যে ল্যাপটপটা আছে ওটা বড় স্ক্রিন? আমার কাছে যে ভিআর গ্লাসটা আছে ওটা বড় স্ক্রিন? ভালো করে ভাবো, তুমি একটা মুভি বানাচ্ছ 360 ডিগ্রি, যেটার মধ্যে তুমি ইউজারকে বলছো তুমি মুভির মধ্যে ঢুকে যাও, তুমি ওই বড় বিশাল স্ক্রিনে না দেখে তুমি সিনেমার মধ্যে পুরোটা এনজয় করো। এটা না বলে বোঝানো সম্ভব না, আনটিল আনলেস দর্শকেরা ভিআর মুভি দেখছে। যখন সে সিনেমার মধ্যে আছে তার কাছে টোটাল ব্যাপ্তিটা একটা পৃথিবীর মতো, সে যেখানে খুশি সেখানে মুভ করতে পারে। আমরা কি তাকে বড় মুভি বলি? এটা আমরা এখনো পর্যন্ত একটা কোয়েশ্চেন আছে, বিকজ এই লাইনটা আমার মনে হয় অরিজিৎ দা, আমি একটু ইন্টারাপ্ট করবো, আমার মনে হয় বড় মুভির মানে গ্র্যান্ডারটা, মানে আমি যদি ধরে রাখো ফোনে যদি দেখি ছবিটা,
বা টিভিতে যদি দেখি, বা টিভি যদি আমি বাড়িতেও যদি একটা টিভি থিয়েটারের মতো বানিয়ে রাখি, দেখো টিভি থিয়েটার সবাই অ্যাফোর্ড করতে পারে না, তো আমি মাসের কথা বলেই বলবো যে যদি কেউ ফোনে দেখে তাহলে যদি আমি পাবেও, দেখো সেটা পার্সেন্টেজ খুব কম, তাও যদি আমি বলি যে ফোনে লোকেরা যদি দেখে, তাহলে ওই যে টিভি মানে হলে গিয়ে কিন্তু ওই যে গ্র্যান্ডারটা লোকেরা মিস করে, ওই জন্য কিন্তু লোকেরা বলে আমি হলে গিয়ে ছবিটা দেখতে চাই, মানে হলের যে এফেক্ট, আমরা অতক্ষণ একটা সিনেমা একসাথে মিলে দেখবো, মানে ওরকম একটা বড় স্ক্রিনে, আর সব থেকে বড় ব্যাপার মানে তাতে অনেক বেশি আমার মনে হয় মানুষের সিনেমাটার প্রতি একটা মানে সিনেমার মধ্যে ঢুকে যাওয়ার একটা ব্যাপার থাকে, এটা আমার ব্যক্তিগত পার্সপেক্টিভ। সার্টেনলি। এবার তোমার এটা সলিউশনটা বলি, যেটা ঘটে, যেটা তুমি বিদেশে দেখতে পাবে, এটা হচ্ছে ড্রাইভ ইন উইথ ইয়োর কার অ্যান্ড এনজয় দ্য মুভি। তোমার কি ঘটে, একটা বিশাল মাঠের মধ্যে বিভৎস বড় স্ক্রিন লাগানো হয়, যে স্ক্রিনের মধ্যে সিনেমা চলে, ইউ ড্রাইভ ইয়োর কার, ইউ আর সিটিং ইনসাইড ইয়োর কার, ইউ এনজয় ইয়োর। বহুদিন ধরেই চলছে ওদের ওখানে, বহুদিন ধরে চলে, বহু বছর ধরে। এই কনসেপ্টটা এখানে নেই। আজকে যদি আমি বড় স্ক্রিনের কথাই ভাবি, দিস ইজ দ্য ফিউচার হুইচ ইজ গোয়িং টু হ্যাপেন, বিকজ তুমি কোনো মুভি থিয়েটার হলের মধ্যে অত হাইজিন মেনটেন করে 1000 লোককে ঢোকাতে পারবে না। বাট তুমি যদি এই কনসেপ্টটা আনো, যেটাকে আমরা বলি ওই মেঠো সিনেমা আগেকার যুগে দেখানো হতো, বাট এটাকে লার্জার স্ক্রিনে ভেবে নাও তুমি কয়েক হাজার, মানে এটা আমি কিন্তু মনে পড়ে গেল 80 দশক এটা হতো কিন্তু, যে ওই মাঠে বসিয়ে মানে সবাই ওই স্ক্রিন লাগিয়ে, মানে আমরা এটাকে একটা সফিস্টিকেটেড জায়গায় নিয়ে যাও। এবার এটাকে নিয়ে যাও যেখানে আমি আমার গাড়িতে বসছি, খুব হাইজিন মেনটেন করছি, আমার সামনে বড় স্ক্রিন আছে, সেম গ্যাঞ্জার আমি এনজয় করছি, সেম সাউন্ড, বড় স্ক্রিন, লার্জার অ্যাম্বিয়েন্স, আমি হাততালি মারছি, চিৎকার মারছি, বাট অ্যাডভান্টেজ হলো আমার সিটের খরচা বেঁচে গেল, আমার এসির খরচা বেঁচে গেল, আমার অতগুলো এমপ্লয়ি কস্ট আমি মাঠে তুলে নিয়ে গেলাম, যারা টোটাল সিকিউরিটিটা মেনটেন করলো, লোক কাজ হারালো না, আমার অপটিমাইজ হয়ে গেল কস্টিং, এবং লোকে নিজেরা ওই বড় স্ক্রিনটাকে এনজয় করতে পারলো। এখানে বক্তব্য না, এটা একটা খুব ভালো পয়েন্ট হাইলাইট করেছে অরিজিৎ দা। আমি আমার দর্শক বন্ধু যারা যারা আছে তাদেরকে বলবো যে এটা ভাবার উচিত তাদের, কারণ ভালো একটা বিশাল একটা ভালো পয়েন্ট, তাহলে বাংলা ছবি কিন্তু বেঁচে যাবে, আর বাংলা ছবিতে কিন্তু লোকে যাবে হলের মধ্যে, ওইভাবে হলটাকে ইয়ে করতে পারবে। আর যারা হল ওনার্স আছে তাদের যারা লোক আছে, যারা স্টাফস আছে, তাদেরকে যে মেনটেন করবার একটা বড় প্রশ্ন থাকে, তো তারা কিন্তু এই কাজটার মধ্যে ইনভলভ হয়ে গেলে তাদেরও কিন্তু রুজি রুটিটা আসবে। খুব ভালো পয়েন্ট বলেছে অরিজিৎ ভট্টাচার্য। আমি আবার অরিজিৎদার কাছে আসবো, বাট আমি একটু প্রদীপ রোজারিওর কাছে যাব, আমাদের রিনাউন্ড শেফ মিস্টার রোজারিও। তো আমি রোজারিওদার কাছে একটু জিজ্ঞাসা করবো যে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি তো এরকম পসিবল নয়, মানে গাড়ির মধ্যে বসে মানে হবে না। I am very positive. Yeah. I have heard all of you for so long. I'm very positive. I'm not talking about KK's Fusion, my restaurant. I'm talking in general, the hospitality industry. Yes. Hospitality industry, উনি যেটা বললেন যে বাড়ি থেকে রান্না করে ডেলিভারি করা যায়, হ্যাঁ করা যায়, কিন্তু যে ধরনের খাওয়া আজকে কলকাতা, আমি কলকাতা, talking about Kolkata, not about Bombay or Delhi or China or USA. I'm talking about Kolkata. কলকাতার খাদ্য রসিকরা, they are mad. The moment lockdown go off, they will just come out. Correct. Nobody will come at home. Only thing is we have to maintain all the norms, and I am fully confident all the restaurants and restaurants will be packed, because Bengalis are more. The all of Bengalis here sitting now. They are food connoisseurs. You cannot stop them at home and eat. And all that. They will go to the restaurant. You tell me honestly. আমি বলছি শোনো না রোজারিও দা, তোমার কেকেস ফিউশনে তোমার হাতে রান্না খেতে যাব খুব শিগগিরই, এটা লকডাউনটা প্লিজ। সাপোজ ফোন দিবে বাবু, আমি লাইনে আছি, আমি প্রচন্ড ফুডি লোক, চিন্তা করবেন না, আমি আপনার সঙ্গে রয়েছি। You have to maintain all the norms from the receiving to the guest till you send off the guest. It has to be properly maintained, you know, as per the norm. আমি আরেকটা প্রশ্ন করব রোজারিও দাকে, যে এখন এই সময় কতটা এফেক্ট হয়েছে এই করোনার জন্য, বিকজ রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি তো টোটালি শাটডাউন হয়ে আছে, তো হাউ আর রেস্টুরেন্ট ওনার উইল মেইনটেইন হিজ স্টাফ, হাউ দে উইল গিভ দ্য স্যালারি টু দ্য স্টাফ? আমি শুনেছি এখন কাট অফ হচ্ছে থেকে বেশি, তো তারা কিভাবে মেইনটেইন করবে? বিকজ আই ফিল যারা আমার জন্য এত বছর ধরে খেটেছে, তাদের এই কোভিডের জন্য 2 মাসের জন্য তাদের মায়না আটকে দেবো? দিস ইজ ভেরি স্যাড. I don't think so. This is humanity.
They are behind এই সময় সাপোর্ট করতে হবে, তাহলে পরবর্তীকালে ওরা আমাকে সাপোর্ট করবে। হ্যাঁ, what I can suggest, যখন খুলবে আমরা খুলবো, তখন তোমাদের আমি দেব, আবার ব্যাকলগটাও দেব। We can say that, but we cannot take স্যালারি দেবো না, আমার বন্ধ। আমি রোজারিওদাকে আরেকটা প্রশ্ন বলবো, রোজারিওদাকে আরেকটা আমি ঘটনা বলবো যে বহু মানুষ এখন কিন্তু লে অফ করছে, কাট অফ করছে না, মানে স্যালারি থেকে কিছুটা, অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টের আজকে ওয়ার্কিং ক্যাপিটাল এফেক্টেড হয়েছে, আমরা সবাই জানি। তো তারা কি বলছে যে আমাদের ভাই এখন কম টাকা, আমাদের বিজনেস হচ্ছে না, আমরা আপনাদেরকে অল্প টাকা দিচ্ছি, ঠিক আছে আপনারা চালান। এটা খুব ভালো ভালো ব্যাপার, এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যেটাকে বলা হচ্ছে ওনার অ্যান্ড এমপ্লয়িজ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু কিছু কিছু লোক সেটা বুঝতে পারছে না, কিছু কিছু লোক জাস্ট লে অফ করে দিচ্ছে, জাস্ট শাটডাউন করছে, এমপ্লয়িজদেরকে কমিয়ে দিচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, প্রদীপ রোজারিও যেটা বলেছে সেটা প্লিজ শুনবেন, যে এমপ্লয়িজরা আমাদের অ্যাসেট, যে এমপ্লয়িজরা আমাদের র মেটেরিয়াল, তারা আমাদেরকে এত বছর সার্ভিস দিয়েছে। তো আমাদের মনে হয় 2-3 মাস লকডাউনে আমাদেরকেও তাদের পাশে দাঁড়ানো উচিত, কারণ লকডাউনটা কিন্তু তাদের জন্য হয়নি। খুব ভালো পয়েন্ট বলেছে। রিসেশন, মিস্টার রোজারিও, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস। রিসেশন একটা খুব বড় প্রশ্ন। তোমাদের ইন্ডাস্ট্রিতে রিসেশনটা কতটা হচ্ছে বলে তোমার মনে হয়? প্লিজ টেল আস। Recession was there and it will be there. Only people, those who will survive is the quality. Those who will give quality. না, বাট রোজারিও দা, কোভিড-19 এর জন্য কতটা রিসেশন বাড়বে বলে তোমার মনে হয় এর পরবর্তীকালে? সব রেস্টুরেন্ট ওনার তো তোমার মতো মানসিকতা রাখবে না, আমি সেটার জন্য বলছি। তাদের মোটিভেট করতে হবে। আমি একটা এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। চায়না থেকে আরম্ভ হয়েছিল, আজকে চায়না তো লোকে রেস্টুরেন্টে জায়গা দিতে পারছে। Why demoralize? I feel everybody will be flourishing. Only a matter of time. This COVID is going to stay. COVID is, medicine has to come. Correct. No virus. Medicine comes. Everybody will have to take the proper precautions, right? That is the only thing. I will request all the citizens of world, not only India, all the citizens of world, I will request everybody to wear N95 or any kind of mask which is available. Do sanitize yourself as much as possible. Do not go out unnecessarily. Do listen to what state government or the higher authorities are saying. Do maintain the proper lockdown in the lockdown period. After lockdown gets over, do take proper precautions, because precaution is better than cure. That's the main important thing. And also wear gloves and cover clothes as much as possible. That is the very vital point. আমি একটু সুব্রদার কাছে যাব, অরিজিৎদার কাছে আসছি, আমি সুব্রদার কাছে যাব। রিসেশন কথাটা তোমার ইন্ডাস্ট্রিতে কেমন হচ্ছে? বিকজ আমি শুনছি এখন টেকনিশিয়ানরা ফুল বিক্রি করছে, কোনো টেকনিশিয়ান নাকি শুনছি ডাব বিক্রি করছে, কোনো টেকনিশিয়ান শুনছি লাইটের দোকানে কাজ করছে। সেটা খুব মর্মান্তিক। আমার পরিচিত একজন টেকনিশিয়ান যে গাড়ি চালাতো, সে তার গাড়িটা বেচে দিতে বাধ্য হয়েছে। তো তোমার কি মনে হয় রিসেশনটা কতটা এফেক্ট করছে আমাদের ইন্ডাস্ট্রিকে? শুভ্র রয়। খুব মারাত্মকভাবে এফেক্ট করবে। তার কারণ হচ্ছে, একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এমন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি, বা সবাই যেখানে কাজ করি, যে যার মানে টেকনিশিয়ানস, মারাত্মকভাবে এফেক্ট করছে। তার কারণ আমাদের যেই ধরো যা কন্ট্রাকচুয়াল, ম্যাক্সিমামই কন্ট্রাকচুয়াল, খুব কম সংখ্যক লোক, আমরা খুব কম সংখ্যক লোক আছে যারা ধরো স্যালারি বেসড কাজ করে, এবং ম্যাক্সিমামই কন্ট্রাকচুয়াল এবং ম্যাক্সিমাম ডেলি বেসিস। তা যে ডেলি বেসিস এবং কন্ট্রাকচুয়ালে তখনই যে এফেক্ট করেই যাবে সবচেয়ে বেশি, তার কারণ যখন কাজ হচ্ছে না, তখন কার সাথে কে কন্ট্রাক্ট করবে, কেই বা ডেলি বেসিসে পেমেন্ট করবে। দেন ন্যাচারালি এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটবে যতক্ষণ, কারণ একের পর এক। আজকে তুমি শুনেছো ফুল বিক্রি করতে, কালকে জানি না আমাদেরও কি দুর্গতি হবে। তার কারণ যেভাবে এগোচ্ছে তাতে যদি কোনো সুরাহা না আসছে, যেটা উনি বললেন আমার দুই বন্ধুই, যে এবং সেটা হচ্ছে মেডিসিন খুব ইম্পর্টেন্ট। মেডিসিন এবং ভ্যাকসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ইন্ডাস্ট্রি। বিকজ দেখো, আমাদের দেশে যেভাবে উনি বললেন যে শুটিং, বা আমি কাউকে ছোট করছি না বা কিছু করছি না, উই আর নট প্রিপেয়ার্ড ফর দ্যাট কাইন্ড অফ শুটিং, দ্যাট কাইন্ড অফ শো। সুব্রদা, আরেকটা পয়েন্ট, যদি দিনের পর দিন এইভাবে, প্রদীপটা কিছু বলতে চাইছে, প্রদীপ রোজারিও, প্লিজ সে। We should talk about Kolkata and how Kolkata can come out from all this COVID and do better. Exactly. আমি আরেকটা পয়েন্ট জিজ্ঞাসা করবো সুব্রদাকে,
যে সুব্রতা যেটা আমি বলছিল যে ওই অরিজিৎদা যেটা বললো যে ওইভাবে শুটিং করার কথা, আমি প্রদীপদার কাছে আসছি। প্রদীপদা আমি আসছি আপনার কাছে, একবার দাঁড়ান, আমি পয়েন্টটাকে শেষ করি, এক একজন করে আসছি আমি। সেটা হচ্ছে যে সুব্রতা যেটা বললো খুব ভালো পয়েন্ট বললো, যে আমরা ওই যেটা অরিজিৎদা বলছিল যে ওইভাবে শুটিং করাটা উচিত, সেটা অরিজিৎদা খুব ভালো বলেছে পয়েন্ট, কিন্তু আমরা কি আদৌ সেই শুটিং এর জন্য অ্যাকাস্টমড হতে পারবো? খুব ভালো পয়েন্ট কিন্তু উল্লেখ করেছে সুব্রতা আমার শোতে। তো সেটা সুব্রতা তোমার কি মনে হয় যে যদি এরকম ভাবে কোভিড এর সংখ্যা বাড়তে থাকে এন্ড এইভাবে চলতে থাকে, আর একটা সময় পর তো লকডাউনকে শিথিল হতেই হবে, কারণ মানুষের তো সত্যি কথা বলতে বেরোতেই হবে টাকা উপার্জন করার জন্য, একটা খুব বড় ক্রাইসিসের আমরা সামনে পড়ে আছি, সবাই আমরা পড়ে আছি, তো সেখানে তো মানুষকে অল্টারনেটিভে যেতে হবে। তো হয়তো অরিজিৎদা যেটা বলেছে ওই মেনটেন করে যদি আমরা শুটিংটা করতে পারি, হয়তো টেকনিশিয়ানরা বাঁচতে পারবে, হয়তো কিছু অন্তত উপার্জন হবে। তো আমার মনে হয় অল্টারনেটিভটা নেওয়াটা বেটার। তো সুব্রতার কি মনে হয়? সুব্রতা? না না, নিশ্চয়ই 100 বার অল্টারনেটিভটা নিতে হবে, কিছু করার নেই। আজকে যখন কিছু করার নেই, তখন মানুষের দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষকে দুটো রাস্তা, তো হয় তোমাকে নতুন পদ্ধতিকে আয়ত্ত করে শিখে তোমাকে সার্ভাইভ করে যেতে হবে, আদারওয়াইজ তোমাকে ব্যাকফুটে চলে যেতে হবে। যেটা অরিজিৎ বাবু বললেন যে আজকে ধরো যেভাবে আমরা শুটিং করতাম, যেভাবে আমরা মানে ক্লাব মানে একদম মানে অন্য ওই যেটা অরিজিৎ বাবু বললেন যে হলিউডে যেভাবে যে মেনটেন করে যেভাবে শুটিং করা হতো, আমাদের এখানে সেভাবে করা হয় না, কারণ আমরা ওইভাবে অভ্যস্ত নই বলে। কিন্তু আজকে কোভিড এটা শিখিয়ে দিয়ে যাবে, এই শিক্ষিত করে দিয়ে যাবে কোভিড। এইটা আমার মনে হয় যেভাবে সমস্ত কিছু মেনে যদি শুটিং করা যায়, তাহলে নিশ্চয়ই করা উচিত। তাতে 2 কেন 10টা কেন 50টা মানুষের উপকার হবে। যেখানে aajke কোনো কিছুই হচ্ছে না, কালকে কিন্তু সেখানে 100 টাকা হলেও রোজগার হবে। মানে একটা বাংলা ভাষা একটা প্রবাদ আছে, নেই মামা আছে কানা মামা ভালো, কিছু একটা ঘটে, কিছু একটা সেটা হচ্ছে বিষয়। আমি কতগুলো পয়েন্ট বলি। আরেকটা প্রশ্ন, এবারে আমি জাস্ট রোজারিওদা একটা কথা বলতে গেছিল, তারপর আমি তোমার কাছে যাচ্ছি তোমার পয়েন্টগুলো। রোজারিওদা একটা বোধহয় পয়েন্ট বলতে গেছিল তুমি এই মাঝখানে, একটু আগে সুব্রতা ইয়েতে, প্লিজ মেনশন দ্যাট পয়েন্ট। না, আমাদের হসপিটালিটি নিয়ে বলছিলাম, রেস্টুরেন্টে আমাদের ওই যেটা নর্মস গুলো রয়েছে ওগুলো মেনটেন করে আমাদের কি ধরুন রেস্টুরেন্টে 100 সিটিং ক্যাপাসিটি রয়েছে, সেখানে হয়তো আমি 40 সিটিং ক্যাপাসিটি করতে হবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে গেলে। কিন্তু তাতে ধরো তুমি কনসিয়াস, রোজারিওদা তুমি কনসিয়াস, বহু রেস্টুরেন্ট মালিক আমার সঙ্গে বলেছে আমরা ভাই খুলবো না, আমাদের যদি 40 জনকে নিয়ে করতে হয়, কারণ আমাকে রেন্টটা দিতে হচ্ছে, আমাকে তেলের খরচ দিতে হচ্ছে, আমাকে স্টাফ মেনটেন করতে হচ্ছে, তো আমি যদি 40 জন একটা টাইম করি আমি পারবো কিভাবে? প্রবলেম নেই। তো সেটা একটা খুব বড় পয়েন্ট। আমি এবার অরিজিৎদার কাছে যাব। অরিজিৎদা প্লিজ সে। আমার মনে হয় তোমরা যে ডিসকাশনটা করছো, আমরা বড্ড একটু নেগেটিভ পজিটিভ মিশিয়ে বলছি। আমি তোমাকে প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাসপেক্টে কথা বলি। তুমি ফুড ইন্ডাস্ট্রি বলো, কি তুমি ফিল্ম ইন্ডাস্ট্রি বলো, কি তুমি ইন্ডাস্ট্রি যেগুলো বড় আছে স্টিল প্লান্ট বলো, প্র্যাকটিক্যালি কি জানো, আমরা যেটা ভাবছি আমাদের রিসেশন আসবে, এটাকে রিসেশন বলে না। ভারতবর্ষ দিয়ে আমি প্রথমে এক্সাম্পল দিই। আমরা যখন 1000 টাকার নোট ব্যান করেছিলাম, করে নিয়ে 2000 আর 500 টাকার নোট ফেলেছিলাম, এটাকে ইনফ্লেশন আনা বলে, বিকজ 500-র মাঝখানে কোনো নোট নেই, খুব ন্যাচারালভাবে জিনিসপত্রের দাম বাড়ার কথা, তাই হয়েছে, তোমরা সবাই দেখতে পেয়েছো। যখন কোনো একটা ডিপ্রেশন হয় মার্কেটে, ডিপ্রেশনের পরে একটা বুম আসে, এটা ইকোনমিক্সের নর্মাল কার্ভ। আমি একটু পেছন দিকে চলে যাই, 1970s-এ যখন আইটি ইন্ডাস্ট্রি ডাউন হয়েছিল, নারায়ণ মূর্তির জব চলে গেছিল অ্যালং উইথ কাপল অফ হিজ কলিগস। ওনারা নতুন জব না খুঁজে একটা বাড়ির ছোট্ট বেডরুমের মধ্যে 10,000 টাকা ধার নিয়ে ইনফোসিস তৈরি করেছিল। আজকে মনে হয় আমায় বলে দিতে হবে না ইনফোসিস কি। আমি যদি চলে যাই 2008-এর রিসেশনের টাইমে, ওটাকে রিসেশন বলা হয়, রিসেশনের টাইমে অন্তত 17টা গ্লোবাল কোম্পানি তৈরি হয়েছে উইথ বিলিয়ন অ্যান্ড ট্রিলিয়ন ডলার ভ্যালুয়েশন আজকে তাদের। আমি যদি আজকে কার্ভটা দেখি, অ্যাকচুয়ালি এই মোমেন্টে প্রোডাকশন বন্ধ, ভালো করে বোঝো, হ্যাঁ, এই মোমেন্টে প্রোডাকশন সবকিছুর বন্ধ, খাবারের, সিনেমার। আমি যেহেতু দুজনেই ভদ্রলোক আছে, আমি সেই হিসেবে আমি কানেক্ট করছি। যে কোনো রকমের তোমার এলিমেন্টস, সব প্রোডাকশন বন্ধ।
যখন প্রোডাকশন বন্ধ, তুমি মার্কেটে খাওয়া বন্ধ করছো না, তোমার খাবার দরকার। তুমি মার্কেটে কন্টেন্টের জন্য হাংরিনেস বন্ধ করছো না, তুমি কন্টেন্ট দেখছো, টিভিতে সেটা বারবার রিপিট হচ্ছে, তুমি হয়তো নেটফ্লিক্সে যাচ্ছ, বাট নতুন প্রোডাকশন নেই। একটা টাইমের পর লোক বলবে আমাকে বেশি প্রোডাকশন দাও, আমার খাবার শেষ হয়ে গেছে, খাবার দাও, রাইট? তুমি এখন স্টক নিয়ে শুরু করছো, তুমি স্টকের খেলা খেলছো। এবার যদি যখন আমার কোভিড-19 এন্ড হচ্ছে, এন্ড তো হয় না, ভাইরাস থেকে যায় পৃথিবীতে, হ্যাঁ, এটা 2.5 বছরের গল্প আছে, ভাইরাস কোনোদিন মরে না, ওটাকে পেনিট্রেট করা যায়। আমি আসছি, আমাকে একটু 5-10 মিনিট সময় দাও, ইট উইল বি বেনিফিশিয়াল ফর এভরিওয়ান, ওকে? তো কি হয়, যখন আলটিমেটলি এই ডিমান্ডটা বাড়তে থাকে, আমাকে সাপ্লাই করতেই হবে। তো যখন ফ্যাক্টরি খুলবে, ফ্যাক্টরিকে তখন কি করতে হবে? 2 বার ওর প্রোডাকশন চালাতে হবে, দ্যাট ইজ দিনে 1 বার, রাতে 1 বার। ও ওভারটাইম না করলে সাপ্লাইটার ওর গ্যাপটা পূরণ করবে করতে, তাহলে আমার নতুন লোক রিক্রুট করতে হবে। আমি বুঝে পাচ্ছি না লোকেরা এটা ভাবছে কেন যে আমার চাকরি চলে যাবে, দিস ইজ টেম্পোরারি। আমার যখন মার্কেট ওপেন হবে, আমাকে ফুল ফ্লেজেড ডাবল শিফটে কাজ করতে হবে। ওই ডাবল শিফটের জন্য আমাকে আরো এমপ্লয়ি নিতে হবে, আর ওই এমপ্লয়িগুলোকে আমি যদি হাইজিন না দিই, ন্যাচারালি ওরা কাজ করতে পারবে না। তো কোভিড-19 অ্যাকচুয়ালি আমাদেরকে কিন্তু ভালো হেলথ কেয়ার শিখিয়েছে। এবার আরেকটা জায়গায় আসি, তুমি যেটা বলছো মাস্ক পরুন, N95 নিন, হাতে গ্লাভস লাগান। বেসিক্যালি মাস্কটা পরা হয় আমি যদি ইনফেক্টেড হই, আমার থেকে যাতে ইনফেকশন না ছড়ায়। মাস্কটা কাটো, তুমি দেখতে পাবে ওটার স্ট্রাকচারটা কি আছে, ওটা মেডিকেলি তৈরি করাই হয়েছে ওরম ভাবে যাতে অন্য কেউ না এফেক্টেড হয়, আর কিছুটা আমার যাতে প্রিভেনশন হয়, রাইট? মানুষের মধ্যে যদি ইমিউনিটি সিস্টেম না বাড়ে, তুমি মাস্ক লাগাও, তুমি হাতে গ্লাভস পরো, মাথায় টুপি পরো, নোবডি ক্যান সেভ ইউ। আমাদের যেটা দরকার, এইটা বোঝা দরকার, আমি কি করে রাস্তায় হাঁটবো যাতে থু করে থুতুটা না ফেলি। আমি কলকাতায় ফিরে আসছি রজনী বাবু, আপনার জায়গায়, আমি বিদেশে যাচ্ছি না, যাতে থু করে থুতুটা না ফেলি। মাস্কটা নাকের খুলে মুখের মধ্যে লাগিয়ে দাড়ি না বানাই, দ্যাটস ইডিয়েটিক, দ্যাটস সিলি, দ্যাটস ফানি, দেন ডোন্ট ডু ইট। মানে ওটা কি হচ্ছে, মানে আমি নাকটা বার করে ওটা লাগিয়ে দিয়ে কি করছি, আমার তো ওপেন হয়ে থাকছে। আর এটা খুলে বারবার বিড়িটা না ফুকি। আমি এবার এই বাংলার ভাষায় বাংলার লোকেদের বোঝাচ্ছি, হ্যাঁ, তোমার অডিয়েন্সটা বাংলার লোক। এবার ওইগুলো করলে কি হচ্ছে, আমি ভাইরাসটা যখন প্রতিদিন টয়লেটে যাই, প্রতিদিন যখন মুখ দিয়ে আমি স্মোক করি, এটা ছড়ায় বেশি। এটা শুধু নিজের ক্ষতি করছি না, বাকি লোকেদেরও ক্ষতি করছি। কোভিড-19 নেচার হচ্ছে আমাদের গড। আজকে না মন্দির বাঁচিয়েছে, না মসজিদ বাঁচিয়েছে, না আমাদের কোনো চার্চ বাঁচিয়েছে। আমাদের যেটা বাঁচিয়েছে সেটা হচ্ছে আমাদের হিউম্যানিটি বাঁচিয়েছে। প্রজেক্টীয় স্যার বললেন যে আমি আমার এমপ্লয়ীদের ছাঁটাই করছি না, রেখে দিচ্ছি, ভগবান ওনাকে আশীর্বাদ দিচ্ছেন। ভগবান মানে নেচার আমাকে শেখাচ্ছে, ভাই পৃথিবী তোর জন্য নয় একা, ওই ইঁদুরটার জন্য, পৃথিবী তোর জন্য নয় একা, ওই পেঙ্গুইনটার জন্য, ও বেচারাকে বরফ গলি দিয়ে মেরে ফেলিস না। তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমি যখন এইটাতে একটা পয়েন্ট অ্যাড করব ছোট্ট করে, পৃথিবী আমি আসি একটু দাঁড়াও, আমাকে সময় দাও। আমি তোমাকে বলতে দিচ্ছি, আমি জাস্ট একটা ছোট্ট পয়েন্ট অ্যাড করব, ছোট্ট পয়েন্ট সবার জন্য অ্যাড করব, যে সত্যি কিন্তু আমরা সবাই ভীষণ সেলফিশ হয়ে গেছি। আজকে আমরা যখন বেরোই, একটা পিওর এয়ার আমি ব্রিথ করতে পারছি কলকাতায়, যেটা আমি ভাবতে পারিনি। 2 মাস আগেও আমরা কিন্তু পিওর এয়ার পাচ্ছিলাম না। সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, যেটাকে SPM লেভেল, কোথায় নেমে গেছে। মানে আমার সকালবেলা কোকিল ডাকে আমার বাড়ির পাশে, যেটা আমি ভাবতে পারি না, ঠিক আছে? মানে যেটা অরিজিৎ দাও বলছিল যে নেচার কিন্তু পিউরিফাইড হচ্ছে, এটাও কিন্তু একটা বড় পয়েন্ট। আমরা কিন্তু অনেক অত্যাচার করেছি, আমি কোনো রকম কাউকে ইন্ডিকেট করে কথা বলছি না, এটা আমি আমাদের সবাইকে বলছি, কারণ আমরা প্রত্যেকে ইনডাইরেক্টলি নেচারকে ইমপিওর করেছি। আর আজকে কিন্তু সত্যি কোনো ধর্মস্থান, মন্দির, মসজিদ বাঁচাচ্ছে না, আমাদেরকে কিন্তু আগে মানুষ হতে হবে, হিউম্যানিটিটা সবার আগে, আর মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে। সেটা আমার সবই জানো, প্রত্যেকটা ধর্মে অ্যাকচুয়ালি 3টে পয়েন্ট বলা হয়। আমি কোরআনও পড়েছি, আমি বাইবেলও পড়েছি, আমি ন্যাচারালি গীতাও পড়েছি। আমি আশা করি প্রত্যেকে আপনারা এটা পড়েছেন, না পড়ে থাকলে প্লিজ পড়ুন। কোনো ধর্মগ্রন্থ কিন্তু বলে না মানুষকে ঘৃণা করতে, কোনো জায়গায় শেখায় না। এটা 3টে জিনিস শেখায়, ক্রিয়েশন, প্রোটেকশন, ডিস্ট্রাকশন। ক্রিয়েশনের গড আমরা হিন্দু হিসেবে বলি ব্রহ্মাকে, আমরা প্রোটেকশনের গড হিসেবে বলি বিষ্ণুকে, আমরা ডিস্ট্রাকশনের গড হিসেবে বলি শিবকে। এরা 3 জনেই এক, যাকে আমরা বলি ওমকার, যার কোনো আকার নেই। সেম জিনিসটা অন্য ধর্মতেও বলা হয়েছে। আমরা অ্যাকচুয়ালি যেটা করা দরকার সেটা হচ্ছে মানুষ হিসেবে নিজেদের মানুষ হওয়া। কি করতে হবে?
প্রথম কথা আমাদের নিজেদের হেলদি হতে হবে। আমরা ইন্ডিভিজুয়ালি যদি হেলদি হই, সামনের লোকটাকে যদি হেলদি করি, তাহলে এই কোভিড-19 কেন, এরপরে যদি মানে গড গ্রেস অন্য কিছু না আসে, লাইক সোয়ান 19 or সোয়ান 20 whatever you call it, সেও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। মেইন চ্যালেঞ্জটা ভালো পয়েন্ট, না আরেকটা খুব ভালো পয়েন্ট হচ্ছে মানুষ কিন্তু এই কোভিড-19 এর জন্য একটা অল্টারনেটিভ জায়গাটা মানুষরা কিন্তু প্ল্যান করছে। যদি ওই যে অরিজিৎদার কথাটাই বলবো, আমরা কিন্তু প্রিপেয়ার্ড থাকতে পারবো যে পরে অল্টারনেটিভ এরকম আবার আমাদের উপরে কোনো কিছু আসে, কোভিড-19 না হোক, সোয়ান 19 বা কোনো কিছু XYZ-19 বা 20, যে কোনো ভাইরাস যেটাকে আমরা যেভাবে নাম দিই, তো সেটা এলে কিন্তু আমরা প্রিপেয়ার থাকতে পারবো। আমি একটু আরেকটা জিনিস দেখো ভেবে সন্দীপ, আমি তোমাকে একটা বলি, কোভিড-19 টাইমে আমি একটু ইন্ডাস্ট্রিতে টাচ করে দিই, আদারওয়াইজ আই উইল মিস অনেস্টলি। কি হয় যখন তুমি কোনো একটা ইন্ডাস্ট্রির দিকে তাকাবে, আমরা যখন ভাবছি না জব চলে যাবে, চাকরি ছাঁটাই হয়ে যাবে, পেপার ইন্ডাস্ট্রি, আপনারা যারা পেপার পড়েন আপনাদের বোধহয় জানা নেই, আপনি যে 3 টাকা দিয়ে প্রিন্টেড পেপারটা পড়েন ওটা অ্যাকচুয়ালি আপনার কাছে পৌঁছচ্ছে 26 টাকা। বাকি কস্টটা অ্যাকচুয়ালি কভার করা হয় অ্যাডভার্টাইজমেন্ট থেকে। যদি অ্যাড না পায় পেপার ইন্ডাস্ট্রির কাছে খুব ডিফিকাল্ট। সো ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু শাউট অ্যাবাউট হোয়াট নিউজ ইজ দেয়ার অর হোয়াট নট নিউজ শুড বি দেয়ার ইন নিউজ পেপার। এটা গণতান্ত্রিক দেশ, আমরা চেঁচাই ঠিকই, ব্যাপারটা ভাবুন। আজকে যদি নিউজ পেপার ইন্ডাস্ট্রি পয়সা না কামায়, এমপ্লয়ীদের পয়সা দিতে পারবে না, বাংলা কথা বুঝুন। কাজেই ওকে বাধ্য হতে হয় বেশ কিছু নিউজ ছাপতে, যাতে করে ওর নিউজ পেপারটা সার্কুলেশন হয়। কিন্তু মজা কি হলো, আজকে নিউজ পেপার যখন আমরা বেশি লোক দেখতে পেলাম যে ডিজিটালি পড়তে সক্ষম, অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রিটাও আস্তে আস্তে ডিজিটালাইজেশনের দিকে চলে গেল। এক্স্যাক্টলি, ঠিক আছে, এটা কিন্তু ভালো হলো। এতে কিন্তু তোমার কোনো খারাপ কিছু হলো না। তাতে যে অ্যাড দিচ্ছে সে ট্র্যাক করতে পারছে কটা জায়গায় সার্কুলেট হয়েছে, যে অ্যাড লাগাচ্ছে সে বুঝতে পারছে কটা লোক আমাকে দেখে, পেছনে ব্যাকএন্ড অ্যানালিসিস করার জন্য লোকের ডিমান্ড বেড়ে গেল। তাহলে আমার ভালো হলো যে ব্রিডটা ডেটা অ্যানালিসিস করতে পারে, তাহলে সেখানে চাকরির সংখ্যা বাড়বে। কি বলছে কনসেপ্টে আসছে যে চাকরি চলে যাবে, তুমি যদি ঠিক করে দেখ, এটা হচ্ছে অপরচুনিটিটা আসছে, আমাদেরকে সেটাকে গ্র্যাব করে নিতে হবে, আপডেট করতে হবে, আপডেট ভয়ঙ্কর আপডেট করতে হবে। ভয়ঙ্কর ভাবে যে আপডেট করতে পারবে না সে পিছিয়ে থাকবে। ওই একটা সফটওয়্যারের মতো, সফটওয়্যার আপডেট যেমন হয় আমাদেরকেও নিজেদেরকে আপডেট করতে হবে। অরিজিৎদার একদম কারেক্ট পয়েন্ট। আমি একটু রোজারিওদার কাছে যাব। আজকে আমি খবর পেয়েছি সুইগি মোটামুটি 1100 এমপ্লয়িকে ছাঁটাই করেছে। দিস ইজ দ্য নিউজ টুডে আই হ্যাভ হার্ড। তো আজকে ওই মানুষগুলোর কি হবে? বিকজ তুমি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি থেকে আছো, তো কি মনে হচ্ছে যে তাদের কি হবে? তারাও কি কোনো একটা অল্টারনেটিভ কোনো জায়গায় তাদেরকে যেতে হবে? তাদেরকেও কি ওই অরিজিৎদার ভাষায় বলি আপডেট হতে হবে? এই কোভিডে যখন আমরা ঘরে বসে আছি, খালি ঘুমোলে আর খেয়ে দিয়ে শুলে হবে না, আমাদের প্রস্তুতি নিতে হবে কোভিড যখন চলে যাবে তখন কি করতে হবে। আরো এক্সট্রা 60% এক্সট্রা এফর্টস দিতে হবে। এক্সট্রা এফর্টস এই যেগুলো করণীয় এই গভর্নমেন্টের, এই তো এক্সট্রা কাজ বেড়ে গেল। আমি রেস্টুরেন্ট নিয়ে বলছি, এখন রেস্টুরেন্ট, আপনি যদি রেস্টুরেন্ট আমার আসেন, এই যে এক্সট্রা আপনাকে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা, আপনাকে ওয়েলকাম করা, আবার যে যদি টেবিলে বসেন সেখানে স্যানিটাইজার রাখা, ডিস্টেন্সিং মেনটেন, এটা এক্সট্রা কাজ বেড়ে গেল তো একটা স্টাফে। তো আমার মনে হয় উনি যেটা বললেন এক্সট্রা স্টাফ আরো বাড়বে, আরো লাগবে। শুধু এই সময়টা একটু যদি লোকেরা সাস্টেন করতে পারে, আর যদি ক্যাশ কনজার্ভ করতে পারে, করে যদি এই সময়টা সাস্টেন করে দিতে পারে, তাহলে কিন্তু মানুষ পরবর্তীকালে ঠিক চাকরি পাবে। ওই শুধু অরিজিৎদার আবার ভাষায় বলছি, আপগ্রেড করতে হবে, অপরচুনিটিটাকে গ্র্যাব করতে হবে। আমি একটু শুভ্র রায়ের কাছে যাবো। শুভ্রদা, আমাদের ইন্ডাস্ট্রি, আবার আমি বলি এডিটিং ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি, সব থেকে ওই বললাম, তুমি প্রথমেই বলেছিলে যারা স্টেটাস দেখাতো, যারা এই বলতো, সব থেকে বড় ব্যাপার আমরা এখন ওই ST/SC যেটাকে বলা হয় তাদের থেকেও আমরা নিচে নেমে গেছি। খুব দুঃখের বিষয় বলবো না, আবার খুব আনন্দের বিষয় বলবো না, কারণ আমি যদি এখানে কিছু বলি তাহলে অনেক রকম মানুষ অনেক রকম মন্তব্য করবে। আমি আরেকটা খুব বড় ক্রাইসিসে ভুগছি, সেটা হচ্ছে পার্লার। মানে আমি পার্লারে যাই না, এমন কিছু করি না, বা চুল কাটার আমি সময় পাচ্ছি না বা লোক পাচ্ছি না। তো আমি আজকে দেখেছি যে রাজ্য সরকার বোধহয় একটা অ্যানাউন্সমেন্ট করেছে, ওই পার্লার খোলার একটা ব্যাপার হয়েছে, ওই কম স্টাফ নেই, যেটা রোজারিওদা বললো যে কম স্টাফ নেই। বিকজ এটা যদি না খোলে লোকেরা তারপর যখন লকডাউন মানে ওভার হবে, সত্যিকারে মানে গুচ্ছ চুল বেরোবে, সেটা একটা খুব অকওয়ার্ড সিনারিও, সবাই ওই চুলটা রাখতে পারবে না। তো আমার কাছে সুব্রতার কাছে আমার প্রথম প্রশ্ন নয়, এই প্রশ্ন যে আমাদের ইন্ডাস্ট্রিতে কাট অফটা, বা তুমি বলো এই যে সুইগিতে যেমন কাট অফ হয়েছে,
আমাদের ইন্ডাস্ট্রিও কি এরকম ভাবে ব্লুম করবে বা এরকম কিছু একটা করবে, ওই যে আপগ্রেড করবে, যেখানে আবার এরকম ভাবে লোকজনের ডিমান্ড বাড়বে? তোমার মনে হয়? অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে, বাড়তে হবে। দেখো একটা জিনিস, আজকে যদি তুমি সিনেমার ইতিহাস ঘেটে দেখো বা সেখান যদি পিছনে আমরা চলে যাই, অবশ্যই বাড়বে। প্রত্যেক বাড়ির নতুন নতুন ভাবে নতুন টেকনোলজি এসছে, তা বলে কি বন্ধ হয়ে গেছে? যদি আজকে ধরো যখন সেলুলয়েড চলে গেল, ডিজিটাল আসলো, তো লোকে যারা সেলুলয়েডকে থেকে ডিজিটালে আসতে পারলো না তারা পিছিয়ে পড়লো। কিন্তু টেকনোলজি তো বসে থাকবে না, টেকনোলজি আপডেট হবে, তার সাথে সাথে আমাকে চলতে হবে। আজকে যে পরিস্থিতিটা দাঁড়িয়ে আছে, এই পরিস্থিতির সাথে মানিয়ে আমাকে নতুন ভাবে কাজ করতে হবে। তার কারণ আমি যদি এটাকে না মানিয়ে নিই, আমি যদি মনে করি না আমি আবার সেই আগের মতো করেই চলবো, তাহলে তো চলবে না, তাহলে তো আটকে থাকবে এক জায়গায়। তাহলে আজ দেখতে তুমি সেই ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল্ম দেখছো বসে বসে, একদম কালারে আসবে না, বাড়িতে বসে আজকে তুমি নেটফ্লিক্স দেখতে না, আজকে তুমি অ্যামাজন দেখতে পেতে না। কিন্তু আমারও তো সেটা একই বক্তব্য যে ধৈর্য ধরে থাকলে একটা সময় মানুষ দেখতে দেখতে বোর হবে, তখন নতুন জিনিস আসবে। কোভিড হতে পারে না। আজকে ধরো আমি একটা সাধারণ কথা বলছি, একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আজ থেকে 40-45 বছর আগে যখন মানুষের প্রথম দিকে চিকেন পক্স হতো, সেটা মানুষ সে সময় কিন্তু প্রচুর মানুষ মারা গেছে তাতে। কিন্তু আজকের দিনও কি চিকেন পক্স চলে গেছে? চলে যায়নি তো, আমাদের সাথে রয়ে গেছে, আজও হয় মানুষের। কিন্তু আজকে সেইটা হয় না যে কেউ হসপিটালে দৌড়ায় না। আজকে যেরকম হয় যে হ্যাঁ ঘরের ভিতর মশারির ভিতর থাকলো, সে আইসোলেশনে চলে গেল ঘরের ভিতরই, তাকে সবাই বাইরে থেকে কথা বললো, তারপরে অটোমেটিক 14 দিন পর 12 দিন 14 দিনে যার যেরকম লাগে সে ঠিক হলো। সেরকমই আজ থেকে 2-2.5 বছর 3 বছর পরে সেটাই হবে করোনার সাথে। মানুষের ইমিউনিটি, মানে মানুষের ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে হবে। আবার অরিজিৎ দ্বারা বাড়াবেই, তাছাড়া উপায় নেই কোনো, তাছাড়া কোনো উপায় নেই। ওই ফ্লুয়ের মতো হয়ে যাবে। আরেকটা প্রশ্ন সুব্রতার জন্য, ফিল্ম ইন্ডাস্ট্রি কি পুরোপুরি ওটিটিতে চলে যাবে? একজন আমাকে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছে আমার দর্শক, যে ওটিটি কি চলে যাবে? আচ্ছা অরিজিৎ দা, এটা পরে আমি যাব, প্লিজ এসো না, তুমি আগে সুব্রতাকে বলো। সুব্রতা, তোমার কি মনে হয় অ্যাজ আ ফিল্ম ডিরেক্টর? খুব ভালো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন দাঁড়াও, শেষ করতে দাও আমাকে। খুব ভালো একটা প্রশ্ন আছে, এটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন যেটা আমি করতে চলেছি। হ্যাঁ, আমি তোমার কাছে যাচ্ছি, আমি প্রশ্নটা করে নিই, তারপর তোমার কাছেও যাচ্ছি 1 সেকেন্ডের জন্য। হ্যাঁ বলো। খানরা বেঁচে আছে, ফিল্ম ইন্ডাস্ট্রি মরবে। খুব ভালো একটা পজিটিভ কথা বলেছে, যতদিন খানরা বেঁচে আছে ফিল্ম ইন্ডাস্ট্রি মরবে, এটা খুব ভালো। বাট আই এম কনসার্নড অ্যাবাউট টলিউড ইন্ডাস্ট্রি অলসো, বিকজ এখানে তো কোনো মানে যাই হোক, সেটা নিয়ে আমি আর কিছু বলবো না, কারণ কিছু মন্তব্য করাটা ঠিক হবে না সবকিছুতে। আচ্ছা, আমি আরেকটা যেটা সুব্রতাকে জিজ্ঞাসা করছিলাম, বাংলা ছবি বানানোর কি কিছু চেঞ্জেস আসবে? মানে রিমেকটা কি বন্ধ হয়ে যাবে? লোকেরা কি আর রিমেক বানাবে না? আচ্ছা শোনো বলতে দাও শেষ করতে দাও। অরিজিৎ একদম মানে বলার জন্য রেডি, আমি অরিজিতের কাছে যাচ্ছি। হ্যাঁ, রিমেকটা কি তৈরি করা বন্ধ হয়ে যাবে? আর রিমেক যদি হয়তো কম পরিমাণে হবে। আর এখানে প্রডিউসাররা অনেক রকম বাহ্যিক কারণে আসে, তুমিও সেটা জানো, তুমিও সেটা ফেস করো, অরিজিৎ দাও সেটা মাথা নাড়ছে একদম এতে, আর প্রদীপ প্রজারীও আস্তে করে বুঝতে পারছে, সেটাকে জাস্ট মুখে এক গাল হাসি দিয়ে সেটাকে এক্সপ্রেস করছে, খুব ভালো। সেই বাহ্যিক যে একটা ইন্টেনশন থাকে, বাংলা ছবি করতে আইলাম, তো সেখানে কি স্ক্রিপ্ট বা সেগুলোর ব্যাপারে তাদের অত বেশি কনসার্ন না, তারা একটু এন্টারটেইনড হতে চায়, ঠিক আছে? তো এন্টারটেইন তো আমরাও করি, কিন্তু সেই এন্টারটেইনমেন্ট হয়তো সব সময় আমরা করতে পারি না, মানে আমরা পুরুষরা করতে পারি না। তো সেগুলো নিয়ে আমি বেশি বিতর্ক করব না, বিতর্কে আসতে চাইছি না, কারণ এটা ভুল কথা। কিন্তু না, এটা মুখ খুলতে শুরু করব না, ঠিক আছে, সেটা না হয়, এটা উভয় ক্ষেত্রেই হয়, আমি সেটা কথা বলছি না, উভয় ক্ষেত্রেই হয়। তো সেই জায়গাটা কি আস্তে আস্তে কমে যাবে কোভিড-19 এর পরে? কি মানে আমি যেটা পজিটিভ জায়গাটা দেখতে পারবো, যে যারা সত্যিকারে অনেস্টলি কাজ করতে চায়, ডিরেক্টরস হোক, প্রডিউসার্স হোক বা আর্টিস্ট হোক, তারাই কি সুযোগ পাবে? আমি এতগুলো মানে কথা বলার একটাই কারণ, আমার কাছে তোমার এটা প্রশ্ন, যারা অনেস্টলি কাজ করতে চেষ্টা করছে তারাই কি একমাত্র সুযোগ পাবে? কোভিড-19 কি তাদেরকেও একটা শিক্ষা দিল যে টাকাটা ওখানে ইনভেস্ট করবে যেখানে বুঝতে পারবে যে ইট ইজ নট ফেক? এই উত্তরটা সন্দীপ এই মুহূর্তে দাঁড়িয়ে বলা খুব মুশকিল। মানে কোভিড হয়তো কিছু বাহ্যিক পরিবর্তন ঘটলো, কিন্তু ভিতরে চারিত্রিকগত পরিবর্তন করতে পারবে কিনা সেটা বলা খুব মুশকিল এখন দাঁড়িয়ে। এখন মানে ধরো আমি আজ একটা কথা বলি, এই যে রিমেক,
কোভিড এর সাথে রিমেকের সম্পর্কটা আমি ঠিক বুঝতে পারলাম না সরাসরি। না রিমেক মানে আমি কেন বলছি না, বাংলা দর্শক আবার হলে আনতে হয়। আগে ধরো রিমেক হলে কিছু লোক হয়তো আসতো, কিন্তু এখন তো ধরে রাখো লোকেদের কাছে অপশন আছে না, ওটিটি প্ল্যাটফর্ম আছে, ওটা আরো বেশি স্ট্রং হয়ে গেছে। এন্ড ইনফ্যাক্ট আমার মনে হয় রিমেকের জায়গাটা কিন্তু আস্তে আস্তে বাংলা ছবিতে অনেক কমেও গেছিল। তো আমি বললাম ওটা কমেও গেছিল, কমতে বাধ্য। তার কারণ কি, যেটা হবে একটা জিনিস যেটা বললে এটা পয়েন্ট, যে এখন চ্যালেঞ্জটা বা কম্পিটিশনটা অনেক উপরের দিকে চলে যায়। কারণ এখন ওটিটি প্ল্যাটফর্মের সাথে কম্পিটিশন করে, তার কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা বাংলা সিনেমা যখন তৈরি হচ্ছে তখন আমার অডিয়েন্সটা, মানে আমরা যেরকম ভাবে ছবি করি এবং যখন রিলিজ হয় সেই অডিয়েন্সটা কিন্তু মোটামুটি বাংলার মধ্যেই সীমাবদ্ধ, বা বড় জোর যদি কোনো বা বিগ বাজেটের ছবি হয় বিদেশে রিলিজ করলো বা কোথাও গিয়ে একটা দুটো সিনেমা হলে রিলিজ করলো তখন দেখতে পাচ্ছি। কিন্তু যখন তুমি ওটিটিতে যাচ্ছ তখন কিন্তু তোমার কম্পিটিশন কিন্তু নেটফ্লিক্সের একটা ছবি যে কম্পিটিশন, সেটা যে বাজেটেরই হোক, তোমার একটা বাংলা কন্টেন্ট, তখন কিন্তু কম্পিটিশনটা কন্টেন্টের নট বাজেটের ইস্যু। তার মানে তোমার বক্তব্য কন্টেন্ট উইল বি দ্য মেইন হিরো অফ দ্য ফিল্ম এর পরবর্তীকালে কি হবে? একদম ও গিমিক দিয়ে ওটাকে বন্ধ করে দেওয়া যাবে না। কন্টেন্ট আমি একটা পয়েন্ট ইনক্লুড করব, চিরকালই ছিল, কিন্তু তাও তো অনেক ছবি হতো। তো আমি বলতে চাইছি কোভিড এর পরে সেইটা হয়তো পুরোপুরি কোভিড একটা পজিটিভ দিকও নিয়ে গেল, যে মানুষকে সচেতন করলো যে ভাই ওই রিমেক আর ওই তথাকথিত ভাবে বক্স অফিস যে একে নিলেই আমার ছবি হিট হয়ে যাবে, সেটা আমি গাছের ডালে নাচিয়ে দিলাম, তাহলে হবে না। এটা আস্তে আস্তে ভাঙা শুরু হচ্ছিল। তোমার আরেকটা প্রশ্নের উত্তর দিই, এক মিনিট, তোমার একটা প্রশ্নের উত্তর দিই, কারণ আমি বাংলা ইন্ডাস্ট্রিতে আছি বলে সবসময় বাংলাকে গালাগালি করবো তাও নয়। এই যে তুমি বললে না যে প্রচুর প্রযোজক আসতেন এবং বিভিন্ন উদ্দেশ্য নিয়ে তারা আসতেন, কাজ করতেন, এটা না সবাই ফেস করেছে টুকটাক যারা ইন্ডাস্ট্রিতে আছে। এবার ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রিতে না, এটা তুমি হলিউড বলো, বলিউড বলো, যেখানেই বলো সব জায়গায় আছে। হ্যাঁ, সব জায়গায় আছে। মানে এটা তো হতে পারে না সব মাছে বাজে জিনিস খায়, নাম হয় বলে রে বললে হবে না, কেন সব জায়গায় আছে, এটা ছিল। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই সচেতনতাটা বাড়বে এই মানুষের মধ্যে, যে আমার একজন প্রডিউসার এবার একটু সচেতন ভাবে ভাববে যে ভাই আমার ওই বিনোদনটা দরকার না, আমি ঠিক মতো ছবিটা বানাবো, আমার সঠিক ছবিটা বানানো দরকার। এইটা এবার নিশ্চয়ই অ্যাড করবেন। দেখুন, কয়েক ধরনের লোক সিনেমার ইন্ডাস্ট্রিতে আসে সিনেমা বানাবে বলে। একটা আসে খুব সিরিয়াস ধরনের লোক যারা এটাকে ব্যবসা হিসেবে ভাবে এবং এখান থেকে পয়সা কামাতে চায়। এবার আমি যদি আজকে রিমেক ভাবি, যাদেরকে আমরা বলছি রিমেক কেন বানাচ্ছে, তার পেছনে হয়তো একটা ছাপ লাগিয়ে দিচ্ছি রিমেক বানায়, একটা কথা ভালো করে ভাবুন, এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রি, এটা এরকম বিনোদন নয়। কাজেই যে লোকটা রিমেক বানাচ্ছে সে ভাবছে যে যাতে আমার কন্টেন্টটা চলে, আমি কিছু টাকা কামাই, ওই কামানোটা দিয়ে হয়তো আমি অন্য কিছু বানাবো। আমি জীবনে রিমেক বানাইনি, বাট আমি ওদের মেন্টালিটি বুঝি। আমি ডে অ্যান্ড ডে আউট আমি আমার স্পেশালিটি হয়তো সন্দীপ ঠিকভাবে সামহাউ হয়তো প্রকাশ করতে পারিনি। আমি লার্জ কর্পোরেটদের ইনভেস্টমেন্ট দেখি, আমি মিড টায়ার কোম্পানিজ আমি ইনভেস্টমেন্ট নিয়ে আসি। একটু ভালো করে আমায় জানতে চাইলে আমি IIM ক্যালকাটা ইনোভেশন পার্কের আমি ওয়ান অফ দ্য মেন্টর। আমি জুপ্রিম, যেটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড লার্জেস্ট ইনভেস্টমেন্ট ক্যাপিটাল বডি ইন অস্ট্রেলিয়া, সেটার আমি ডিরেক্টর। আমাদের এটা পার্টনারশিপ কোম্পানি। সো আমি নিজের হাতে জিনিসগুলো দেখি যে কোন হাউসটা কি করছে, ইনক্লুডিং দ্য মিডিয়া ইন্ডাস্ট্রি। ওই জন্যই তো আমি বললাম যে আমার যদি কিছু ভুল হয়ে যায় তুমি সেটা কোনো ফ্যাক্টরি না, তুমি ছোট ভাই আমার, ভরচাজ ভাই। এবার কি হচ্ছে, যখন আমরা নর্মাল কোনো একটা জায়গাকে দেখি, সিনেমাকে দেখি বা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিকে দেখি, তুমি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতেও এরকম ধরনের লোক পাবে যারা হয়তো ইনভেস্টমেন্টটা করছে অন্য কারণে। আমি কারণটার জায়গায় যাচ্ছি না। হ্যাঁ, অনেক এরকম পয়সা থাকে যেটা রেস্টুরেন্ট খুলে নিয়ে গিয়ে অন্যভাবে দেখানো হয়, রাইট? সো সেটা হয়তো অন্যভাবে চলে। মার্কেট ইকোনমিক্স কি করে চলছে এটাকে বুঝতে হবে। এবার আমি যদি আজকে ফিরে আসি বাংলা সিনেমার জায়গায়, গুড কন্টেন্ট অলওয়েজ উইন্স। এবং আমি বেশ কিছু, আমি এখানে অবভিয়াসলি আমার খুব বলতে পারো কাছের লোক বলো বা বন্ধু বলো, আমি দেবের হাউসকে খুব প্রশংসা করব। ও কিন্তু অন্য ধরনের সিনেমা দেওয়ার চেষ্টা করছে স্টোরি লাইন দিয়ে। এবার এই স্টোরি লাইনটা কি করে বাংলার অডিয়েন্স অ্যাকসেপ্ট করছে আই ডোন্ট নো,
সামহাও হয়তো ওকে ওরা একটু সময় লাগবে, না না হবে সময় লাগবে, ঠিক হবে। বাট গুড কন্টেন্ট, এটা গুড কন্টেন্ট ভাবি, আজকে যদি ভাবি ওটিটি পুরো থাকবে, এবার আমি যদি আজকে ভাবি জিদ্দার হাউসও কিন্তু দারুণ দারুণ কন্টেন্ট দিচ্ছে যেগুলো হিট। একটা জিনিস বুঝতে হবে, বাঙালি যে টার্মটা পুরো দুনিয়াতে ছড়িয়ে আছে, আমরা মনে হয় যে জায়গাটা ম্যাচ করতে পারছি না। বাংলা কন্টেন্ট ওই এনআরআই বাঙালিদের কি করে টাচ করবে, এই প্ল্যাটফর্মটা যেদিন আমরা বুঝতে পারবো কোন জায়গাটা ওদেরকে টাচ করে, সেই কন্টেন্টটা যখন আমরা দেব, ওই কন্টেন্টটা ওয়ার্ল্ড ওয়াইড হিট হবে। আমি তোমাকে আমার এক্সাম্পল দিই, আমি চায়না ট্রাভেল করেছিলাম ধরো বছর 4-5 আগে, আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি, তখন বাহুবলী রিলিজ হয়েছিল। আমি যে জায়গাটায় গেছিলাম স্পিচ দিতে, আমি ওখানে ভার্চুয়াল রিয়েলিটির শোতে আমি স্পিকার হিসেবে ছিলাম। আমি যখন স্পিচ দিচ্ছি, ওখানের অডিয়েন্সরা বলছে আমরা বাহুবলী দেখেছি, ক্যান ইউ প্লে দ্যাট অন দ্য স্ক্রিন? সো দ্যাট কন্টেন্ট কানেক্টেড, রাইট? ইটস নট অ্যাবাউট দ্য ভিএফএক্স, ইটস নট অ্যাবাউট দ্য অ্যাক্টর অ্যাক্ট্রেস, কন্টেন্টটা লোকেরা দেখো। সন্দীপ এক সেকেন্ড দাঁড়াও, তুমি যদি আজকে দেখো 300 সিনেমাটা, 300 কিন্তু টোটালটাই 100% স্টুডিওতে শুট হয়েছে। তুমি যদি ভাবো ওর হিট ফ্যাক্টর, অ্যামেজিং মুভি, কেউ দেখে বুঝতে পারছে না ওটা টোটালটাই ভিএফএক্স এ করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার্স, ওই ধরনের ব্লাড এফেক্টস, এভরিথিং ইজ ডান ইনসাইড দ্য স্টুডিও। কস্টিং কিন্তু ওখানটায় অনেক অপটিমাইজড, কন্টেন্ট কিন্তু অনেক বড়। আমার বক্তব্য খুব সিম্পল, আমি যদি কোভিড-19 পরে সিনেমা তৈরি করা শুরু করি, আমি কেন ভাববো যে আমাকে আজকে জার্মানিতে গিয়ে গাছের তলায় ডাল ধরে ঝুলে নাচতে হবে? দরকার নেই, আমি জার্মানি স্টুডিওর মধ্যে তৈরি করব। আমি তো ভাবছিই না। আমরা মেইনলি যে ভিএফএক্স আজকে যে আর্টিস্টরা রয়েছেন, শুভ্রবাবুর মতন ভদ্রলোক যারা আছেন, আমরা তাদের পোটেনশিয়ালটাকে ইউজই করছি না। আমরা ভাবছি আরে ভিএফএক্স করতে গেলে এত খরচা, আরে ওর সফটওয়্যারে কত খরচা হয়, আরে হার্ডওয়্যার কিনতে কত লাগে ভাই, আমার তো ফ্লাইটের খরচা এত, আমার তো এর এত। যদি কম্পেয়ার করে দেখো ফিল্ম বাজেট, এক্স্যাক্টলি ফিল্ম বাজেট যদি ঠিক করে কম্পেয়ার করা হয়, ভিএফএক্স যদি ঠিকভাবে ইউটিলাইজ করা যায়, এটা অনেক অপটিমাইজ হয়ে আসে। আর তুমি যদি আজকে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কথা ভাবো, তুমি নিজে একজন অ্যাক্টর, আমি বললে হয়তো অনেকের রাগ হবে, আমরা সবাই মানুষ, জানো তো। সেলুলয়েডের পর্দায় কাউকে দেখানো সে সেলিব্রিটি, উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য সেলিব্রিটিজ, why he is celebrity? Is he a god? না অডিয়েন্সের জন্য ও সেলিব্রিটি। I'm just saying he is acting, so people behind them, they are making him or her a celebrity. The fans are actually making him or her a celebrity. ওই একটা ইন্ডাস্ট্রির কথা হয় না, যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যেমন স্টাফরা অ্যাসেট, তো আমাদের ক্ষেত্রেও তাই। একদম ঠিক কথা। আমি এবার একটা খুব ভাইটাল প্রশ্ন তোমাদের তিনজনের কাছেই করছি। গভর্নমেন্টের থেকে সুব্রতার থেকে শুরু করব, যে কি ধরনের সাহায্য এক্সপেক্ট করবে ফর দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি অর ফর দ্য ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি হোক বা সব জায়গাতে, একটু সংক্ষেপে করে বলো সুব্রতা। দেখো, কি ধরনের সাহায্য এক্সপেক্ট করবে বলতে সবার আগে যেটা করা উচিত সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারটাকে বাড়ানো উচিত। এবং ইনফ্রাস্ট্রাকচারটা সরকার যথেষ্টভাবে চেষ্টা করছে। আমি জাস্ট এই প্রশ্নটাকে একটু চেঞ্জ করে বলবো যে গভর্নমেন্টের কাছে আর কি যেগুলো করছে সরকার, তার সাথে সাথে আর কি এক্সপেকটেশন থাকবে। মানে আমরা তো কিছু একটা ওপিনিয়ন দিতেই পারি, কারণ আজকে আমরা চ্যাট শোতে বসে আছি। তো তোমাদের ওপিনিয়নটা কি হবে? তো সুব্রতা প্লিজ আনসার। সুব্রতা, ক্যান ইউ হিয়ার আস? গভর্নমেন্টের কাছ থেকে কি আরো হেল্প বা আরো ওপিনিয়ন কি দিতে চাইবে, যে তাহলে হলে খুব ভালো হবে? গভর্নমেন্ট সাহায্য করছে অবশ্যই, কিন্তু তার সাথে আর কি হলে ভালো হবে তোমার মনে হয়? না, আমার যেটা মনে গভর্নমেন্টের, মানে আমাদের ইন্ডাস্ট্রির কথা শুধু আমি বলছি, কারণ আমি পুরোটা ওইভাবে তো বলতে পারি না। তার কারণ সেখানে সেই ইয়েটা হয়তো আমার, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সবার আগে যেটা মনে হয়, আর একদম যাদের কাছে ধরো কিছু জমানো অর্থ আছে, তাদেরকে তাদের চলছে, কিন্তু যাদের কাছে একদম নেই, যারা ধরো ডেলি বেসিসে কাজ করে, সবার আগে তাদেরকে সাপোর্ট করা উচিত, যেন এই অন্তত 3-4 মাস সার্ভাইভ করতে পারে। সার্ভাইভ করার মতো তাদের আগে প্রোটেকশন। খুব ভালো একটা উত্তর দিয়েছে। আমি একটু প্রদীপ রোজারিওর কাছে যাব। গভর্নমেন্টের কাছ থেকে যে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির জন্য কি বলতে চাইবে প্রদীপ? দুটো আমার পয়েন্ট আছে। এই দুটো পয়েন্ট যদি ঠিক মতন গভর্নমেন্ট আমাদের রিকোয়েস্টটা রাখেন, আমার মনে হয় আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রি বেঁচে যাবে। একটা হলো রেন্ট ইজ এ বিগ ইস্যু। যে রেস্টুরেন্ট আছে বা হোটেল আছে, অল ইজ অন রেন্ট, মোস্টলি 80%। ইভেন 5-star হোটেল অলসো দে আর অন রেন্ট।
রয়্যালিটি, মেবি যারা ফ্র্যাঞ্চাইজি নিয়েছে বড় বড় 5 তারা হোটেল, তারাও কিন্তু রয়্যালিটি দিতেই হবে। তো রেন্টটা যদি একটু পোস্টপোন করে দেয় 3-4 মাস, বা ল্যান্ডলর্ডদের যদি একটু রিকোয়েস্ট করা হয়, আমার মনে হয় ইন্ডাস্ট্রি বেঁচে। রেস্ট এভরিথিং আই থিঙ্ক উইল নট বি আ বিগ ইস্যু। আচ্ছা, আমি আরেকটা পয়েন্ট বলবো প্রদীপ রোজারিওকে কাছেই, যে জিএসটি খুব ব্যাপার। কেন্দ্র সরকার কি বলবে জিএসটি তে একটু রিলিফ দিতে, তাহলে কি সুবিধা হবে? এখন জিএসটি রিলিফ দিয়েছে, গভর্নমেন্ট যত ট্যাক্স আছে সেগুলো রিলিফ দিয়েছে অলরেডি, 3 মাস পিছিয়েছে। only thing is rent is a big issue। না, 3 মাস পিছিয়েছে, কিন্তু দিতে তো হবে। আমি বলছি ওখানে যদি পার্সেন্টেজটা কম হয়, দিতে তো হবে, কিন্তু যখন যে দেখো চলবে যখন, আমি সেটাই বলছি, ওখানে কি বলবে যে কেন্দ্র সরকারকে একটু যদি রিলিফ দেয়, যখন সেল বন্ধ উঠছে না তেমনি দিতে হবে না। ওকে ওকে ওকে, আমি একটু অরিজিৎ দার কাছে যাব। অরিজিৎ দা, গভর্নমেন্ট থেকে আমি তোমার, দেখো তুমি ভার্সেটাইল, তোমার অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, তো তুমি একটু সংক্ষেপে বলো যে গভর্নমেন্ট কোন কোন জায়গাতে হেল্প করলে আরো ভালো। গভর্নমেন্ট অবশ্যই হেল্প করছে, আরো কি কি করলে ভালো? আমার কাছে একটা প্রশ্ন রয়েছে, সরকার হেল্প করবে মানে কি? সরকারটা কে? সরকারের কাছে টাকা কোথা থেকে আসে? মানুষের কাছ থেকে। তার মানে যারা ইনকাম ট্যাক্স দেয় সেখান থেকে আলটিমেটলি সরকারের কাছে পয়সা ঢোকে। মানুষ যদি ইনকাম না করে, ট্যাক্সটা না পে করে, এই যে রিলিফের কথা আমরা ভাবছি, বা এই যে আমরা বলছি যে আমাদের যদি রেন্টটাকে কমিয়ে দেওয়া হয়, বা আমরা ভাবছি যদি কোনোভাবে 3 মাস রিলিফ দেওয়া হয়, পয়সাটা কোত্থেকে আসবে? কোষাগারে তো একটা লিমিটেড সংখ্যক পয়সা রয়েছে প্রত্যেকটা সরকারের কাছে, রাইট? এবার আমরা যদি ইন্ডিয়াকে ভাবি, ইন্ডিয়া চালানো অত সোজা নয় বস। 130 কোটি নর্মাল ক্যালকুলেশনে, কত কোটি আছে তুমিও জানো না, আমিও জানি না, ওই জায়গাটায় মুখ খুলছি না, হ্যাঁ। কিন্তু প্রত্যেকটা স্টেট একটা আলাদা আলাদা দেশ, তাদের ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা, আমরা ভাষা অন্যরকম ভাবে ভাবি। এত বড় একটা দেশকে যখন চালিয়েছে এবং সেখানটার মধ্যে অপটিমাইজ করার চেষ্টা করেছে, আমার মনে হয় এটা উভয় পক্ষের ভাবনা, ইন্ডাস্ট্রি আর সরকার একসাথে কাজ করা, যেখানটার মধ্যে কিছু পলিসি চেঞ্জেস আনলে আমার মনে হয় সুবিধা হয়। আমি আবার ঘুরে যাব, আমাদের মেন যেটা সমস্যা, আমাদের হেলথের ইনফ্রাস্ট্রাকচারটা নেই। আমার মনে হয় সরকারের তরফ থেকে এই মোমেন্টে হেলথ ইনফ্রাস্ট্রাকচারটাকে একটু বাড়ানো, নেটওয়ার্ক কানেক্টিভিটি বেটার করা, সো দ্যাট লোকে হোম বেস কাজ করতে পারে। যদি ইনকাম হয় সে ট্যাক্স দিতে পারবে, ইনকাম নেই মেরেও ট্যাক্স পাবে না, তুমি না পেলে তুমি রিলিফ আনতে পারবে না। এটা একটা সাইকেল, ইকোনমিক্সের সাইকেল। আমি যদি আজকে একটু শেষ করতে দাও, আমি যদি আজকে তুমি উত্তর পেয়ে যাবে সবকটা। আমি যদি আজকে ভাবি সরকারের তরফ থেকে ইন্ডাস্ট্রিকে বলবো আপনি হাফ শিফটে কাজ চালু করুন, এটা তখনই করা হয়েছে যাতে করে আমার ইনকামটা আসে। অনেক মেমস, অনেক জোকস চলেছিল যখন মদের দোকান খোলা হয়েছিল। একটা ভালো করে ভাবো, মদের দোকান থেকে কতটা পার্সেন্টেজ সরকারের খাতে টাকাটা যায়, যার জন্য সেই ঘুরিয়ে টাকাটা মানুষের জন্য ইউজ করতে পারে। এটা কি হেসে লাভ নেই। না, এটা নিয়ে একটা পয়েন্ট উঠেছিল। আমি মদের দোকান নিয়ে একটা, তুমি যেহেতু বলেছো, আমি তোমার এটাতেই একটা জিনিস ইনক্লুড করবো, সেটা হচ্ছে আমাদের দায়িত্ব ছিল। সন্দীপ, এক সেকেন্ড, এটা আমাদের দায়িত্ব ছিল, আমরা কি করে দাঁড়াবো, কোন দোকানে লাইন লাগাবো, কিভাবে লাইন লাগাবো, এটা শেখাতে পারে না। আমি আরেকটা পয়েন্ট বলবো, আমাকে একটু অ্যালাউ করো, সেটা হচ্ছে ফেসবুকে লেখা উঠেছিল যে মদের দোকানের এই যারা লাইন দিয়েছে তারা কিন্তু দেবতা। তা একজন বলেছে কেন, বলছে সেই টাকাটাই কিন্তু আজকে যারা মানে আমাদের সরকারের যারা ধরে রাখো যারা এমপ্লয়িজ তথাকথিত ভাবে, তারা সেখান থেকে স্যালারি পাচ্ছে ভাই। তো তাদেরকে সবসময় গালাগালি করে লাভ নেই, সবসময় পজিটিভ জায়গাটা দেখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তুমি বলেছো হেলথ ইনফ্রাস্ট্রাকচার। সত্যি ইন্ডিয়াতে মানে আজকে লন্ডন থেকে শুরু করে, ইটালি থেকে শুরু করে, আজকে আমাদের ইউএসএ, আমেরিকা, তো আজকে কোন জায়গায় পৌঁছে গেছে ওই হেলথ ইনফ্রাস্ট্রাকচার নিয়ে। সত্যি আমাদের স্টেট বলো অ্যান্ড কেন্দ্র বড়, দুজনেই কিন্তু খুব ভালো কাজ করেছে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, 130 কোটি, আর আমাদের স্টেটেও কিন্তু হাই পপুলেশন। বুঝতে হবে তোমাকে যে লন্ডনে যারা বা ইউকেতে যে গভর্নমেন্ট আছে তারা যেভাবে মেনটেন করছে, তারা যে পপুলেশন ডিল করছে, ওখানে একটা দেশের পপুলেশন, আমাদের এখানে একটা রাজ্যের পপুলেশন। তো ব্যাপারটা বুঝতে হবে, ওটা সবসময় গালাগালি করলে হবে না সরকারকে, সরকারের দিকটাও বুঝতে হবে। আর ইনফ্রাস্ট্রাকচার অবশ্যই গালাগালি করে কি করে হবে। আমি যে কথা বলছি আজকে, আমি যে কথা বলছি সন্দীপ, অ্যাকচুয়ালি একটা জিনিস আমাদের প্রত্যেকের বোঝা দরকার। চায়নার এক্সাম্পল আমরা দিই যে ওরা ফুল প্রেজের প্রোডাকশন চালু করেছে, কারণ চায়না একটা কমিউনিস্ট কান্ট্রি, ডিক্টেটরশিপ চলে। ভারতবর্ষ হচ্ছে একটা প্র্যাকটিক্যালি গণতান্ত্রিক দেশ, যেখানে কিন্তু প্রত্যেকের বক্তব্য আছে। তাই জন্য আমি আজকে কথা বলতে পারছি এই স্ক্রিনের মধ্যে। এটা অন্য কান্ট্রি হলে এই মোমেন্টে এই সিগন্যালটাকে বন্ধ করে দেওয়া হতো, অথবা অন্য কিছু করা হতো।
জিনিসটাকে বুঝুন। আপনি যখন রাস্তায় বেরিয়ে কোনো একটা বক্তব্য পেশ করছেন, চায়ের দোকানে ঝড় তুলছেন, করতে এই কারণেই পারছেন বিকজ আপনি একটা ডেমোক্রেসিতে বসে আছেন। এই ডেমোক্রেসিটা আপনাকে অ্যালাউ করছে, তাই আপনি ঝড় তুলতে পারছেন। ঠিক আছে, একদম দামি কথা। সময় সরকারকে দোষ দিয়ে আমার মনে হয় খুব একটা কাজের কাজ হবে না। আমাদেরকেও নিজে চাও আমি তোমাকে একটু সিকিউরিটি নিয়ে কথা বলি, না আমরা এটা এন্ড করব? আচ্ছা না, আমি তোমাকে একটা বলি, তুমি আমাকে বলেছিলে একটা অ্যাপ দেখাবে বলেছিলে। হ্যাঁ, না না, আমি সুব্রতার কাছে যাচ্ছি, আমি অরিজিৎদার কাছে জিজ্ঞাসা করছি। একটা তুমি বলেছিলে না আমাকে একটা অ্যাপ দেখাবে প্রথমে অনুষ্ঠানে। হ্যাঁ, তো সেটা দিয়ে আমি লাস্টে প্রোগ্রামটা শেষ করব, ঠিক আছে? সেই অ্যাপটা আমরা দেখব। আর আরেকটা বলি আমি, সেটা হচ্ছে যে আমরা অনেক আজকে ডিসকাশন করেছি, মানে খুব মানে সমস্ত গম্ভীর আলোচনা। এবার একটু রিল্যাক্স করি, অনেক হয়েছে ডিসকাশন, এবার আমরা একটু রিল্যাক্সেশন মুডে যাই। এই যে কোভিড-19 এর জন্য এই রিল্যাক্সে যাওয়ার আগে আমি তোমাকে একটা ছোট্ট টিপস দিতে চাই ফর এভরিওয়ান। আচ্ছা, টিপসটা দাও। প্লিজ বলো। হ্যাঁ, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ভাবি, জুম সিকিউরড নয়, চাইনিজ সার্ভারে ডেটা যাচ্ছে, বা আমাদের মাইক্রোসফটের স্কাইপি, সুতরাং সেটা সিকিউর। আমি প্রত্যেকটা শ্রোতা বন্ধুদের বলছি, আগে সিকিউরিটি কাকে বলে বুঝুন। আপনি যখন সোশ্যাল মিডিয়া ইউজ করেন, আপনি ওই মোমেন্টে একটা সাইন ইন করেছেন অলরেডি, এগ্রিমেন্টে অলরেডি আপনি ক্লিক করে হ্যাঁ করেছেন, আপনার প্রত্যেকটা ডেটা ফেসবুক ইউজ করতে পারে এবং সেখান থেকে মনিটাইজ করতে পারে। চেঁচাবেন না যে আপনি কেন ওটা হ্যাঁ করেছেন, এটা আপনার দায়িত্ব ছিল ওটাকে না করা, আপনি করেননি। এবার শেষ করতে দাও। এবার যখন আপনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইউজ করেন, ওকে বলো। আমি একটা ছোট প্রশ্নের মধ্যে না করলে পারবো না। লগ আউট যদি আমি করে দিই ফেসবুকে, মানে অনেকজন আছে লগ ইন করে থাকে, বিকজ তুমি টেকনোলজির পার্সন, আমি সেই জন্য জিজ্ঞাসা করছি, তাহলে কি হ্যাক হওয়ার সম্ভাবনা আছে? 100%, 1000%। সি এনিথিং ইউ ডু, আচ্ছা বাংলায় বলি, বাঙালি অডিয়েন্স, তুমি যা করবে, ঠিক আছে, তুমি যা করবে, কোনো ফ্যাক্টর না, মাতৃভাষা বাঙালি ভাই, তুমি যা করবে নেটে, তুমি যদি ডিলিটও করে দাও, এটা কোনোদিন ডিলিট হয় না। তুমি সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করার পর মনে করছো এটা ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল, এটা ডিলিট হয় না। ব্যাক এন্ডে স্টোর থাকে, এটাকে আবার ফেচ করে আনা যায়। তুমি যখন লগ ইন করছো, করে লগ আউট করছো, তোমার পাসওয়ার্ড আমি জানি না কি, অনেক লোকে অনেক ইন্টারেস্টিং পাসওয়ার্ড দেয়, নিজের বার্থ ডেট উইথ নেম কম্বিনেশন দেয়। এটা খুলতে 2 সেকেন্ড লাগে। জাস্ট একটা কাজ করবেন, প্রত্যেকে গুগলে গিয়ে লিখবেন হাউ সিকিউর ইজ মাই পাসওয়ার্ড, একটা ওয়েবসাইট পাবেন, নিজের পাসওয়ার্ডটা ওখানে লাগাবেন, দেখবেন ফুটে উঠবে কতক্ষণে আপনার পাসওয়ার্ড ক্র্যাক করা যায়। ঠিক আছে, তুমি যত আলফা নিউমেরিক কম্বিনেশন করো, এটা আমাদের মতন এক্সপার্ট ছাড়া কেউ বলতে পারে না, এবং এটা আমি ফ্রিতে বলবোও না কি করে করা হয়। ইটস মাই ব্রেড এন্ড বাটার। ঠিক আছে, তো এবার তুমি যত ভালো কম্বিনেশন দাও, ম্যাক্সিমাম 9 ঘন্টায় তোমাকে ক্র্যাক করে দেওয়া সম্ভব। হুইচ ইজ, যদি মনে হয় কোনো একটা হ্যাকারের কারোর একটা অ্যাকাউন্ট হ্যাক করবে, ও রাত্রিবেলায় জাস্ট তোমার অ্যাকাউন্ট নাম্বারটা বসে যাবে, রাত্রিবেলা নিশ্চিন্তে ঘুমাবে, সকালবেলা 9 ঘন্টা বাদে ওর হাতে তোমার পাসওয়ার্ড, ও আরামসে তোমাকে হ্যাক করবে, যা খুশি তাই করবে। এবার মজা হচ্ছে, এই যে জুম করে কান্নাকাটি করছি আমরা, জুমের বেসিক যেটা গন্ডগোল ছিল, ফ্লটা হচ্ছে ওই যে নেটওয়ার্ক সার্ভার গেটওয়েটা ইউজ করছিল। এই গেটওয়েটা নর্মাল লোক বুঝবে না। কারা হ্যাক করছিল? যারা নিজেদের সোশ্যাল অ্যাকাউন্ট দিয়ে জুমে অ্যাকাউন্ট কানেক্ট করেছে, অর্থাৎ যারা মনে করছে আমি জুম দিয়ে ফেসবুকে আমার শোকে আমি ডিসপ্লে করব, অটোমেটিক্যালি তুমি সিকিউর ভালনারেবল হয়ে গেছো। তুমি জুমে করো কি তুমি স্কাইপিতে করো, অটোমেটিক্যালি তুমি ওপেন আপ। যাদের মনে হচ্ছে এটাকে ওপেন করবে, অলরেডি ওপেন আপ। কেঁদে লাভ নেই। কি করা যায়? খুব সিম্পল, নিজের বেসিক সিকিউরিটি গুলোকে, হ্যান্ডেল গুলোকে আলাদা আলাদা করে রাখা। আজকালকার যুগে সিম সোয়াপিং হয়, হুইচ ইজ তোমার যে নাম্বারটা, এই নাম্বারটা ইচ্ছা হলে অন্য একটা মোবাইলের সিমের মধ্যে ট্রান্সফার করে দেওয়া সম্ভব। অ্যাজিউম করো ওই নাম্বারটা তুমি ইউজ করছো তোমার ব্যাংকিং পারপাস। জাস্ট ভাবো কি হতে পারে। ব্যাংকে যাওয়া হবে, তোমার আইডি জানা খুব ইজি আজকালকার যুগে, তোমার ডেট অফ বার্থ তুমি ওপেন করে রেখে দিয়েছো, কারণ আমি খুললাম সোশ্যাল নেটওয়ার্কে, এবং লোকজন ওখান থেকে তোমার ডেট অফ বার্থ জানে, সেখান থেকে ডেট অফ বার্থটা তুলে নিয়ে তোমার সিমটাকে সোয়াইপ করবে, অন্য একটা সিম কার্ডের মধ্যে তোমার নাম্বারটা ভরে তোমার যে ওটিপি আসে সেটা ওই সিম কার্ডে যাবে, ইউ আর গন ফর এ টস। কি সিকিউরিটি নিয়ে কথাবার্তা বলছি আমরা? জুম সিকিউর নয়, টুইটার সিকিউর নয়, টিকটক সিকিউর নয়। কাম অন ম্যান, সিকিউরিটি ইজ অন আওয়ার হ্যান্ড। সেম পাসওয়ার্ড ইউজ করবেন না, কম্বিনেশন ইউজ করুন, যত পারবেন আলফা নিউমেরিক করুন। যত আলফা নিউমেরিক বেশি করবেন, 16 ডিজিটের বেশি পাসওয়ার্ড দেবেন, তত ক্র্যাক করতে অসুবিধা হবে। যা ইন্টারনেটে দেখেন সেটা মাত্র 10% দেখতে পান। গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো 10% অফ দ্য নেট, বাকি 90% ইজ আন্ডার।
যেটাকে আমরা বলি ডিপ ওয়েব। ডিপ ওয়েবের একটা পার্ট ডার্ক ওয়েব, যেখানে বেসিক্যালি গভর্নমেন্ট তার নিজের ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করে কাজকর্ম করে। ডার্ক ওয়েব নাম শুনে সিনেমা বানানোর দরকার নেই, ডার্ক ওয়েব মানে হ্যাকিং হয়, এরকম নয়। এই ব্যাপারটা বেসিক্যালি ডিপ ওয়েবের চক্কর। সন্দীপ তোমাকে পাচ্ছি না, বোধহয় সামহাউ কানেকশন লস হয়েছে। এটা বেসিক্যালি আমরা আমাদের নিজেদের হাতে, আমি বারবার বলছি, প্রত্যেকটা লোকের হাতে নিজেদের সিকিউরিটি। বোকার মতন সিকিউরিটিটা নিজেদের কাছেই রাখতে হবে। খুব ভালো একটা পয়েন্ট। এবারে কম্বিনেশন না চেঞ্জ করলে, এবং প্রতি 3 মাসে নিজেদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করা দরকার। তুমি যদি ফেসবুক থেকে লগ অফ হও তাতে কিছু যায় আসে না, লগ ইন করে থাকলেও কিছু যায় আসে না। আমি তোমাকে বলবো আরো একটা জিনিস, পাবলিক ওয়াইফাই আমি ফ্রিতে পাচ্ছি, আহা কি আনন্দ, নিজে আমি ওয়াইফাইটা অন করলাম, ঢুকে গেলাম। সবচেয়ে বড় ভুল করছো, কারণ ওই সময় তোমার কাছে একটা পেজ ওপেন হয়, যে পেজে তোমাকে বলা হয় আপনার মোবাইল নাম্বারটা দিন, দিয়ে একটা ওটিপি আসবে, আপনি অ্যাকসেপ্ট করুন, ফ্রিতে ওয়াইফাই পাবেন। ওই ডেটাটা যে লোকটা তোমাকে ফ্রি ইন্টারনেট দিচ্ছে, ভাই কেন তোমায় ফ্রিতে দেবে বলো তো? ওর খেয়ে দিয়ে কাজ নেই? ওর কি বেশি পয়সা ছড়াচ্ছে, লোটাচ্ছে? হি উইল টেক ইউর ডেটা, হি উইল রিসেল ইট। তুমি জানো একটা ফোন নাম্বারের রিসেল ভ্যালু কত? $300 একটা ফোন নাম্বার। তুমি জানো একটা লোকের ডিজিটাল ডেটার ভ্যালু কত? $1,500 নর্মাল মার্কেটে। এবং সেটা যদি সেলিব্রিটি হয় এবং তোমাদের মতন অ্যাক্টর হয়, আই ডাউট ইট ক্যান গো আপ টু $10,000, ক্যান গো আপ টু $50,000, ডাজন্ট ম্যাটার। আমার জাস্ট একদিন আমার লাগবে, ধরে নাও কোনো একটা হ্যাকারের জাস্ট একদিন লাগবে অ্যাকাউন্টটা নেওয়া, যা করণীয় সেটা করা, কন্ট্যাক্ট লিস্ট বের করা, করে নিয়ে সেই ডেটাটাকে রিসেল করা। হ্যাকাররা এভাবে কামায়। আমাদের কাজ হচ্ছে হ্যাকারদের পেনিট্রেট করা, বোঝার চেষ্টা করো। এটা কিন্তু একটা এক ধারণা, এটা সিকিউরিটি নেই, ওটা সিকিউরিটি নেই। খুব বড় একটা তথ্য আমরা আমাদের শোতে পেলাম থ্রু অরিজিৎ ভট্টাচার্য। এবং প্রদীপদাকে আমি একটা জিনিস বলবো, আপনি যখন রেস্টুরেন্ট চালাচ্ছেন দাদা, আজকালকার যুগে কস্ট অপটিমাইজেশনের জন্য যে ধরনের স্পুন বেরিয়েছে, এটা রিইউজেবল স্পুন নয়, ওটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি স্পুন। খরচা কম, আপনার সাবানের খরচা কমে যাবে, আপনার স্টিলের এলিমেন্টের খরচা কমে যাবে। ওটাকে যদি ইউজ করেন ইনক্লুডিং দ্য প্লেট, আপনার হাইজিন বজায় থাকবে। আজকাল চালানোর অনেক পদ্ধতি আছে, ব্যবসা স্ট্রাকচারটাকে একটু আপডেট করলে মনে হয় কস্ট অপটিমাইজেশন হয়ে দাঁড়াবে। আর খাবার দাদা, আমি আসছি আপনার ওখানে খেতে সবার আগে, আমার যে খাওয়া এটা বাড়িতে বা হোম ডেলিভারি করলে পোষাবে না, যাবে না ওইভাবে। একদম। আলটিমেটলি প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো। আমি ওই শুনুন, আমরা রেস্টুরেন্টে কেন যাই? আমরা রেস্টুরেন্টে এই কারণে যাই, ওই অ্যাম্বিয়েন্সটা পাবো, মিউজিকটা পাবো, ওই হসপিটালিটিটা পাবো। ওটা আমি বাড়িতে কোনোদিনই পাবো না। ন্যাচারালি লোকে যাবেই রেস্টুরেন্টে। আমি তো বললাম খুলুক, আমি জানি না আপনার এটা কোথায়, আমি বিগেস্ট ফুডি অ্যাটলিস্ট এই চেনের মধ্যে। এটা হচ্ছে স্বভূমিতে। ব্যাস, আপনি আমাকে দেখতে পাবেন, চিন্তা নেই। আচ্ছা, এবার আমি বলি আরেকটা ছোট্ট প্রশ্ন করে তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। সুব্রতা বোধহয় কোনো কারণে নেটওয়ার্ক প্রবলেমের জন্য সুব্রতা বেরিয়ে গেছে, কোনো অসুবিধা নেই, আবার এলে ঢুকে গেলে অসুবিধা হবে না, আমরা কন্টিনিউ করব। লকডাউনের জন্য মানুষ কিন্তু অনেক কিছু পজিটিভও পেয়েছে। তো যদি প্রদীপ রোজারিও বলে আমাকে যে লকডাউন প্রদীপ রোজারিওকে কি পজিটিভ জিনিস দিয়ে গেছে, যদি দুটো পয়েন্ট বলো যে দুটো পজিটিভিটি ঘটেছে। সুন্দর পজিটিভ জিনিস বলছি দাদা, আপনার দুই দাদাকেই বলছি, এই লকডাউন পিরিয়ডে মনে হয় না আপনারা রান্না শিখে গেছেন বাড়িতে রান্না করে? আমি তো এমনি বরাবর কুক করতাম ভাই, আমি বললাম তো ফুডি, আমি রান্না করতাম। All the men have become chefs একদম লকডাউন পিরিয়ড। আরেকটা কি ভালো হয়েছে যে we prayed to God every day. Correct, that is the best part. আচ্ছা, অরিজিৎ দার কাছে যাব। এটা খুব ভালো কথা, গড নিয়ে আর এই নেচার, বলো nature and God is same, what Dada said. So I think everybody, when they pray in the morning or afternoon, whatever time, they should at least thank God and say sorry to God. ওটা ভুলে গিয়েছিল, ভেবেছিল যে আমরা ভগবান হয়ে গেছি। তো সেই রোজারিও দা, আমাদের কৃষ্ণ বলা হয় যে কৃষ্ণ ঠাকুর সব জায়গায় আছে। যারা প্রচুর বড় ভক্ত হন তারা কাঠের মধ্যে কৃষ্ণকে দেখতে পান। ঠিক সেরকমই খ্রাইস্টকে বলা হয়েছে তিনি সব জায়গায় আছেন। যারা খ্রাইস্টকে দেখতে চান তারা একটা সাপের মধ্যেও দেখতে পারেন। ইয়েস, উই শুড থ্যাংক গড। আর তোমার প্রশ্নের জায়গায় আসি সন্দীপ, নতুন আরেকটা কথা বলে তোমার কাছে আমি উত্তরটা নেব। সেটা হচ্ছে এই যে রোজারিও দা বললো রান্না করা, বা এই যে আমার এই প্রশ্নটা করার আমার হোয়াট ইজ মাই এজেন্ডা অফ আস্কিং ইউ দিস কোয়েশ্চেন, আমি তো আমাকে বলতে দাও। মানুষ কিন্তু এখন খুবভাবে ডিপ্রেশনের শিকার হচ্ছে। তো ডিপ্রেশন যারা শিকার হচ্ছে তাদেরকে আমি বলবো উদ্দেশ্যে,
ভগবানকে পুজো করুন, একটু পজিটিভ চিন্তা করুন, এই যে রান্না করুন, বাড়িতে থাকুন, নিজের ফ্যামিলিকে টাইম দিন, ভালো কিছু ছবি দেখুন, আর কিছু পজিটিভ কাজ করুন। আমিও ডিপ্রেসড হয়েছিলাম, আমি আজকে একটা নতুন চ্যাট শো করছি ওই জন্য, যেটাতে আমি নিজেকে ইনভলভমেন্ট রাখতে পারছি। তো আমি বলবো পজিটিভ ভাবে নিজেকে ভাবুন, সেটাই হচ্ছে মেসেজ আমার। প্রদীপ রোজারিও একটা কিছু বলতে চাইছে, তারপর আমি অরিজিৎ ভট্টাচার্যের কাছে যাচ্ছি। প্রদীপ দা কি বলছো? বলি, আমার মেয়ে কানাডায় রয়েছে, ও পড়তে গিয়েছে, এখনো কানাডা রয়েছে। আই ওয়াজ ইনিশিয়ালি ভেরি আপসেট কি ও কানাডা রয়েছে, ভাইরাস অল ওভার ছড়িয়ে গেছে, ও পড়তে গেছে, কলেজ বন্ধ হয়ে গেছে, ও পার্ট টাইম একটা হোটেলে চাকরি করছিল। ওকে কিন্তু আমরা ওকে পজিটিভ ভাইব দিচ্ছি, নট টু গেট স্ক্যার্ড, দিস ভাইরাস উইল গো অ্যাওয়ে, স্টে অ্যাট হোম, মেনটেন অল দ্য নর্মস, এন্ড শি ইজ ডুইং ইট, এন্ড উই আর হ্যাপি, শি ইজ হ্যাপি, এন্ড এভরিবডি ইজ হ্যাপি। আমরা যদি নিজেদের জন্য খালি ভাবতে থাকতাম, তাহলে বাকি সবার জন্য কি করে ভাব? তো উই হ্যাভ টু। খুব দামি কথা বলেছে, যে শুধু নিজেদের জন্য না, বাকিদের জন্য ভাবতে হবে, আর মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে। খুব ভালো পয়েন্ট। আমি একটু অরিজিৎ দার কাছে যাবো। অরিজিৎ দা, দুটো বলো জিনিস যেটা তোমাকে লকডাউন, পজিটিভ জিনিস যে লকডাউন তোমাকে শিখিয়েছে, প্লিজ। শিখিয়েছে? তুমি এমনি কর্মঠ মানুষ, সেটা বলছি না, মানে তবু লকডাউনে তুমি সেটা পেয়েছো, বি অনেস্ট। ওয়েল, মোর ফ্যামিলি টাইম, মোস্ট প্রবাবলি অনেক বেশি ফ্যামিলি টাইম। সেটা একদম হতো না, যেটা প্রচুর পরিমাণে হয়েছে। বাবা মার সাথে সময় কাটানো, টোটাল ফ্যামিলির সাথে সময় কাটানো, এটা একটা বিশাল বড় পজিটিভ জিনিস। তবে অনেস্টলি কি জানো, এটা মিথ্যা বলা হবে যদি আমি বলি ফুল ফ্যামিলি টাইম। লকডাউনে উল্টে আমি বেশি ব্যস্ত হয়ে গেছি, বিকজ লকডাউনের বাজারে অ্যাকচুয়ালি আমি টোটাল নতুন দুটো কোম্পানি চালু করেছি, এবং WBF এর মতন অত বড় একটা খেতাব পেয়েছি। সেনেটার বলতে যেটা বোঝায় টোটাল ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করা, অত বড় একটা গ্লোবাল প্ল্যাটফর্মে। সো আই বিকেম মোর বিজি। সেকেন্ড যেটা বলতে পারো, আমি অনেক কাল আমি ছবি আঁকা প্রায় হারিয়ে ফেলেছিলাম নিজের কাছ থেকে। কোনো এক সময় ছবি আঁকতাম প্রচুর, এবং খুব একটা খারাপ আঁকতাম না। তো লকডাউনের বাজারে নতুন কয়েকটা ছবি আবার ফার্দার আঁকা শুরু করেছি। রবিবার করে একটু নিজেকে গ্যাপ দিয়ে নিজের জন্য সময় নিয়েছি। আচ্ছা, সেটা কি দেখতে পারবো? তোমার তো স্ক্রিন শেয়ারিং এর অপশন নেই। না না, আমি বলছি তুমি যদি তোমার মানে তোমার ওখানে স্ক্রিনের মধ্যেই ছবিটাকে একটু দেখাও, তাহলে মানে যদি পসিবল হয়। পসিবল কিভাবে দেখাবো? তোমার তো স্ক্রিন শেয়ারিং এর অপশন এখানে নেই। হ্যাঁ, স্ক্রিন শেয়ারিং অপশন নেই। তুমি যেখানে আছো সেখানে যে ছবিটাকে নিয়ে চলে যাও। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই, দাঁড়াও, তোমাকে আমি একটু সময় দাও, আমি তোমাকে মোবাইলে খুলে দেখিয়ে দিচ্ছি। ইজ ইট ওকে? 100% ওকে। আর তোমার অ্যাপটাও তুমি দেখাবে কি? ঠিক আছে, অ্যাপটা আমি জানি না তুমি কতটা ভালো বুঝতে পারবে, মানে আমি চেষ্টা করব। হ্যাঁ, ছোট করে দেখাও। আর আমি আমার সমস্ত দর্শক বন্ধুকে অনেক অনেক ভালোবাসা, and I will like to thank all my audiences for blessing me, for loving me as you all do. And yeah, এটা কি দেখা যাচ্ছে? দারুণ লাগছে, দারুণ লাগছে, পুরো দেখা যাচ্ছে, পুরো ঝকঝকে তকতকে, অসাধারণ ছবি, ফ্যান্টাস্টিক। মানে অরিজিৎদা লকডাউনে কিন্তু আর্টিস্ট যে সত্তাটা অরিজিৎদার মধ্যে লোকানো ছিল, সেটা এখন বহিঃপ্রকাশিত হলো। আমাদের জাস্ট নিউজের পর্দায় আমরা দেখতে পাচ্ছি টকিং স্টেট উইথ সন্দীপে যে কত ভালো উনি আঁকেন, এটাও কিন্তু বড় ব্যাপার। শিল্প সত্তা কখনো আটকানো যায় না, এটা থেকেও বোঝা যায় শিল্পী কিন্তু সবসময় নিজের দিক খুঁজে বার করে। তো যেটা বলছিলাম, আমি সবাইকে ধন্যবাদ দেব আজকে আমার সঙ্গে জয়েন করার জন্য। আই উইল লাইক টু থ্যাংক অরিজিৎ ভট্টাচার্য, আই উইল লাইক টু থ্যাংক মিস্টার শেফ প্রদীপ রোজারিও, অ্যান্ড অফকোর্স শুভ্র রায় টেকনিক্যাল কারণের জন্য বেরিয়ে গেছে, ওই জন্য আসতে পারিনি, অসুবিধা কিচ্ছু নেই। আমি সবাইকে ধন্যবাদ দেবো ফর টেকিং আউট টাইম ফ্রম দেয়ার বিজি শিডিউল ফর মি ইন মাই শো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। বাট বিফোর এন্ডিং, আমি একটা আমার কাজ করি ছবিতে, যেটা সবাই জানে, আমার শোতেও করি আমি, সেটা হচ্ছে উইল এন্ড ইট উইথ আ পজিটিভ ভাইব। আমি 1 2 3 বলবো, and we will all say together, we shall overcome, and we will overcome this scenario. Let's beat this virus. Let's fight against this coronavirus. We will overcome, and of course take proper precautions. What everybody is saying, listen to what higher authorities are saying, that's the important thing. So আমি 1 2 3 বলে we shall overcome করব, এটা করে নেওয়ার পরে তোমার অ্যাপটা দেখে এন্ড করব, সেটা কি ভালো হবে? তুমি যদি চাও তোমার সব লোক পালিয়ে যাবে, তাহলে আমায় গাইতে বলো, আমি কিন্তু ভয়ঙ্কর বাজে গাই। না না, গাইতে বলছি না। আমি একবার গঙ্গার ঘাটে চোখ বন্ধ করে গিয়েছিলাম, বন্ধু বান্ধব পালিয়ে গেছিল, 3টে কুকুর আমার দিকে চেয়েছিল, আমি তোমাকে সাবধান করছি। কিন্তু আমি বলছি তোমাকে গান গাইতে বলছি না, জাস্ট তুমি উই শ্যাল ওভারকাম বলবে, বাস। ঠিক আছে, ঠিক আছে, এটা বলার পরে অ্যাপটা দেখে তুমি অ্যাপটা দেখতে চেও না, কারণ ওটা দেখানো যাবে না। বিকজ কি হয়, আমাকে তোমার ফেস রেকগনাইজ করতে হবে ক্যামেরা দিয়ে। আই ক্যানট শো ইট আনটিল আমি স্ক্রিন শেয়ার করতে পারছি। তো এটাতে যেটা হয়, তোমার ফেস দেখে তোমার চামড়ার কালার
তোমার রেটিনা ক্যালকুলেট করে ব্যাক এন্ড এআই তোমাকে বলবে তোমার ফ্লু আছে কিনা, এবং এটার পেছনে 4টে সায়েন্টিস্ট কাজ করেছে, টোটাল 12 জনের ডাক্তারের টিম কাজ করেছে সো দ্যাট ইট বিকাম পারফেক্ট। এবং এই মোমেন্টে টোটাল 4টে ইউরোপিয়ান কান্ট্রি আমাদের কাস্টমার, যেটা ওরা ইউজ করে এবং ইউটিলাইজ করে, এবং সেটাতে ওরা লোককে সেভ করছে। বেসিক ডেটা এন্ট্রি ক্যানট সেভ ইউ। আমি মিথ্যে লিখতেই পারি আমার জ্বর হয়নি, বাট হাউ উইল ইউ এসকেপ দ্য ফেস রিকগনিশন? তোমার হলে আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারবো তোমার হিট দেখে তোমার কি হয়েছে না হয়েছে। কারেক্ট, সো এনিওয়ে, ভালো ছোট পয়েন্ট। করে বললাম। মানে অ্যাপের যে ইউটিলিটিটা বুঝিয়ে দিল। ইয়া প্রদীপ রোজারিও। আমি উইথাউট এনি অফেন্স, আমাদের পিএম বলেছিলেন লোকাল কো ভোকাল করো, এটা কিন্তু আমাকে খুব মোটিভেট করেছে কি আমাদের ন্যাশনাল যে ব্র্যান্ডকে এক্সপোজ করার জন্য। আমাদের বাঙালিদের না কেউ পাত্রেনি, যে কিছু করেছে উনি যে এটা ভালো কাজ করছে, আমরা অনেক আগেও করেছি, সবাই করেছে, বাঙালিদেরকে এক্সপোজ করেনি, এই জন্য কলকাতা এত পিছিয়ে রয়েছে। তো এই লোকাল ভোকাল করো, আমরা বাঙালিদের জানো, বাঙালিদের দেখি, একটু এক্সপোজ করি, টেনে না নামাই। একদম একদম একদম। আমার মনে হয় রাজ্য সরকারও এটা যদি দেখে অবশ্যই এটা খুব ভালো একটা জায়গায় ইমপ্লিমেন্ট করবে, কারণ আমাদেরকেও তো জানতে হবে অরিজিৎদার মতো মানুষ যেহেতু আমাদের পাশে আছে, তো অনেক কিছুই হবে। তো আমি যেটা বলছিলাম, আমি 1 2 3 বলবো অ্যান্ড উই উইল ওভারকাম, সেটা আমরা বলবো, ঠিক আছে? বলে আমরা এন্ড করবো আমাদের আজকে অনুষ্ঠান। সো রেডি সবাই? ইয়েস। 1 2 3, we shall overcome. We shall overcome. Yes, that is the positivity I expected from my guest. And thank you so much for joining me only at Just News Talking Straight with Sandeep. সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অ্যালার্ট থাকবেন। আর কোভিড-19 কে জয় করতে হবে, সেটা রাখতে হবে। আর মনের ভয়টাকে দূর করুন। মনের ভয় যখন দূর হয়ে যাবে, মানুষ দেখবেন এমনি এমনি ভালো হয়ে যাবে। আর ইমিউনিটি ডেভেলপ করুন, সেটা সবথেকে ইম্পর্টেন্ট। ইমিউনিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টুডে উই হ্যাভ ডিসকাসড ইন আওয়ার শো। তো যারা আমাদের শো দেখছেন তারা অবশ্যই কিন্তু আমাদের জানাবেন, আপনাদের ফিডব্যাকটা আমাদের কাছে খুব অমূল্য। জানাবেন আমাদের জাস্ট নিউজের পেজে বা ডিরেক্ট আমার পেজ অফিসিয়াল আইডিতে, যেটা আমি বলেছিলাম, সেখানে পাঠাবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ।